আচ্ছা আপনি একটা মিউট রাখবেন। সে কি কাজ করবার। স্যার রেকর্ড কি হচ্ছে? জি রেকর্ড হচ্ছে। হ্যালো। জি রেকর্ড হচ্ছে। জি থ্যাংক ইউ স্যার। স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না, রেকর্ড হচ্ছে। জি স্ক্রিন দেখা যাচ্ছে না। হ্যাঁ এখন দেখা যাচ্ছে। আচ্ছা আপনারা এখানে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। অ্যাকাউন্ট খুলে জাস্ট ফ্রি টাইলসে যাওয়ার দরকার নেই, সেম রাশি ক্লিক করবেন, ঠিক আছে? জি অ্যাকাউন্টটা আপনার নাম, ইমেল, ফোন নাম্বার এবং ইমেল একটা ভেরিফিকেশন যাবে, ওখান থেকে খুলে নেবেন। দেন হচ্ছে এই যে কিওয়ার্ড রিসার্চের আন্ডারে কিওয়ার্ড ম্যাজিক টুল নামে একটা অপশন পাবেন। জি ওখানে আপনাদের কিওয়ার্ডটা ইমপ্লিমেন্ট করবেন। এই যে আমি আপনাদেরকে কিওয়ার্ডের ধরন বলেছিলাম যে সি এবং আইটি, দেখেন আমি কমার্শিয়াল ইন্টেন্টের কথা বলেছিলাম, ট্রানজ্যাকশনাল ইন্টেন্টের কথা বলেছিলাম, ইনফরমেশন ইন্টেন্টের কথা বলেছিলাম, মনে আছে আপনাদের? আচ্ছা আপনি একটু মিউট করবেন প্লিজ। আমি এই জিনিসটা কেন পরিচয় করিয়ে দিচ্ছি, আপনারা যখন সেম রেশে কাজ করবেন সি পাবেন, আই পাবেন, টি পাবেন। এদের সি তারা আপনার কমার্শিয়াল ইন্টেন্ট, অর্থাৎ যে বাইং ইন্টেনশনের কথা বলেছিলাম সিতে কমার্শিয়াল, টিতে ট্রানজ্যাকশনাল, আইতে ইনফরমেশনাল। ইনফরমেশনাল বলতে আমি বলেছিলাম যে ডব্লিউএস কোশ্চেন যেগুলো আছে সেটা। ভলিউম পাবেন, ট্রেন্ড পাবেন, এই ডিফিকাল্টিটা পাবেন। এখানে যে আমরা এরা আমাকে কাজ করতে দিচ্ছে না। আমি একটু ফ্লোটা নিয়ে আসার চেষ্টা করি। আপনারা যখন, আপনারা আমাকে শুনতে পাচ্ছেন তো? জি শুনতে পাচ্ছি, কিন্তু ক্লাস কোনটাতে? ক্লাস সেম আগে, রেশে করছিলেন? ক্লাস আগের ক্লাসে চলতেছে। আমি ওই যে ম্যাজিক আপনাদের কিওয়ার্ড রিসার্চ সেম রাশের মাধ্যমে দেখাচ্ছি। আপনারা যখন সেম রাশে একটা অ্যাকাউন্ট খুলে ট্রায়ালে যাওয়ার দরকার নেই, আপনারা জাস্ট সেম রাশে ক্লিক করলেই হবে, ঠিক আছে? এখানে আমি আমার কিওয়ার্ডটা দিচ্ছি। এই যে দেখেন এখানে সি, হ্যাঁ সিতে আপনার কমার্শিয়াল ইন্টেন্টের কিওয়ার্ডগুলো পাবেন। দেন এখানে আমি যেটাই দেখিয়েছিলাম যে 100 থেকে 1000 যেই সার্চ ভলিউমেরগুলো, যেমন কেডি, বিলো কেডি আমি 15 থেকে 29 নিব ইজিটা, ওকে? তো ইন্টেন্টও এখানে আচ্ছা ওকে 30 থেকে 49-এ যাই দেখি আমি। আচ্ছা আমি এখানে 1.8 কিওয়ার্ডস পাচ্ছি মাত্র, 1.3 কিওয়ার্ড থেকে। এটা হচ্ছে আমার জাস্ট 30 থেকে 49, ওকে? যেহেতু আপনারা এখানে ভাইয়া মাউস, ভাই প্লিজ একটু ডিস্টার্ব করতেছি। মাউসে কি একটা ইন্ডিকেটর দেওয়া যাবে, মানে একটা মার্ক করলে যেন আমরা বুঝতে পারি, দেখতে পারি সহজে? আসলে আমার ওই সেটআপটা নতুন দেওয়া তো, মাউস ইন্ডিকেটরটা এখন আপাতত নেই। আচ্ছা তাহলে আপনি একটু মানে কাজ করার সময় একটু নামটা ইন্ডিকেট করে বলেন আর কি, মাউসে যখন কাজ করবেন। আচ্ছা ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। আমি নেক্সট ক্লাস থেকে মাউস ইন্ডিকেটর রাখবো, ঠিক আছে? এটা দরকার অবশ্যই, মাউস ইন্ডিকেটর, কিবোর্ড ইন্ডিকেটরটা খুবই দরকার। আমার এগুলো ছিল, এখন নেই। তো এখানে দেখেন এই যে সি দেখতে পাচ্ছেন না, এই যে সিটা হচ্ছে কমার্শিয়াল ইন্টেন্টে, ওকে? তো এটা হচ্ছে আপনারা ফ্রিতে 7 দিনের জন্য ইউজ করতে পারবেন সেম রাশটা ভালো করে, ঠিক আছে? তো আমি প্রো থেকে দেখালাম, আপনারা এখান থেকেও যদি প্রবলেম হয় দেন হচ্ছে আপনারা ট্রায়ালে চলে যাবেন। ট্রায়ালে অবশ্যই কার্ড লাগে, ওখানে ট্রায়ালে যাইলেও হবে না। আপনারা ট্রায়ালে যাওয়ার দরকার নাই, জাস্ট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ক্রিয়েট করে আপনার
ইমেইলে একটা ভেরিফিকেশন কোড যাবে, ওখান থেকে আপনার ভেরিফিকেশন করে নিলেই হবে, ট্রায়ালে যাওয়ার দরকার নেই। ট্রায়ালে যাবেন না, জাস্ট অ্যাকাউন্ট করার পরে এখানে ফ্রি ট্রায়াল অপশন থাকবে, ওটা ক্লিক করবেন না, জাস্ট এই যে সেমরাশ লোগোতে ক্লিক করবেন, দেন এই ইন্টারফেসটা পেয়ে যাবেন, ওখান থেকে আপনারা কিওয়ার্ড রিসার্চটা করতে পারবেন। তো অলরেডি আমাদের 35 মিনিট হয়ে গেল, আমরা একটু আজকের ক্লাসে চলে যাই, কি বলেন? ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। জি অবশ্যই। লাস্ট দুইটা ক্লাস নিয়ে একটুখানি আমি বুঝতে পারছি কিওয়ার্ড রিসার্চটা কিভাবে করতে হয়, বাট হচ্ছে ফ্লোটা না একটুখানি মেস আপ হয়ে গেছে। যেটা হচ্ছে ফার্স্টে তো আমার মানে যদি আমি শুরু করতে চাই নিশটাকে রিসার্চ করতে হবে। ধরুন এই ব্লেন্ডার নিয়ে আমি কাজ করব, তো আপনি যে গত ক্লাসে দেখিয়েছেন যে হচ্ছে বেস ব্লেন্ডার দিয়ে তারপর হচ্ছে আপনি ওটার আন্ডারে কতগুলো হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করেছেন, মেবি 10টা করে আপনি যতটুকু আর কি বলেছিলেন কন্টেন্ট বেসড। আচ্ছা, কিন্তু ধরুন আমি একদম যেহেতু নতুন থেকে শুরু করতেছি, তো একটা নিশ রিসার্চ করলাম যে আমি হচ্ছে ব্লেন্ডার নিয়ে কাজ করব, তারপরে আমার কতগুলো কিওয়ার্ড নিয়ে কাজ করা উচিত বা কতগুলোর মধ্যে মানে কিওয়ার্ড তো অনেক থাকে না, তো ওর মধ্যে আমি মানে কি করব এটা একটুখানি যদি একটু বলে দেন। আচ্ছা, এটা আমাদের লাস্ট ক্লাসে একটা ইয়ারলি প্ল্যান দেওয়া হবে, সেটার সাথে আপনি মার্চ করে নিতে পারবেন। আরেকটা ব্যাপার হলো আপনি শুরুতে আমি তো দেখিয়েছি এইচএফে বিলো 7 কিওয়ার্ড ডিফিকাল্টি, আপনার একটু মিউট করবেন প্লিজ। আমি তো এইচএফে বিলো 7 দেখিয়েছি, কারণ হচ্ছে আপনার সাইটে নতুন স্টার্ট করতেছেন, তাই না? তো আপনি বিলো 7 থেকে ধরেন আপনি 20 কিওয়ার্ডস আপনি প্রফিটেবল কিওয়ার্ডস বেছে নিলেন, বা আপনার নিশ নিয়ে হয়তো অন্য অন্য নিশ আর কমে পেতে পারেন, যে 10টাও কিওয়ার্ড পেতে পারেন যে প্রফিটেবল কিওয়ার্ড। তো আপনি এরকম ব্লেন্ডারের যতগুলো কিওয়ার্ড পাবেন, মনে করেন একটা পজিশনে চলে আসলো আপনার ডিএ 30 আপ হয়ে গেল, বা পি মানে আপনার নিজের ওয়েবসাইটের ডিএপি 30 আপ হয়ে গেল, ধরুন আপনার সাইটের বছর 1 ইয়ার হয়ে গেল, দেন হচ্ছে আপনি একটু ডিফিকাল্টি বাড়াবেন, আপনি তখন এইচএফের 25 ডিফিকাল্টিও নিতে পারেন, আপনি কিন্তু তখন একটা পজিশনে চলে আসবেন, তখন ভালো ভালো কিওয়ার্ড, ভালো সার্চ ভলিউমের আপনি কিওয়ার্ড নিয়ে কাজ করতে পারেন। বুঝতে পেরেছেন? এখন হচ্ছে যত লো কম্পিটিটিভ ভালো কিওয়ার্ড পাবেন ওইটাই নেবেন। নিয়ে তারপর কন্টেন্ট মানে ক্রিয়েট থেকে শুরু করে বাকি কাজগুলো শুরু করব, তাই না? ইয়েস আপনি মিনিমাম 30 কিওয়ার্ড 30 কন্টেন্ট আপলোড দেন, তার মানে 30 কন্টেন্ট র‍্যাঙ্ক করানোর চেষ্টা করেন। যদি র‍্যাঙ্ক হয়ে যায় দেন আপনি একটু হাই, মনে করেন 15তে গেলেন, 15 কিন্তু তেমন হার্ড ডিফিকাল্টি না, অনেক লো ডিফিকাল্টি, ওটাতে আপনি ভালো র‍্যাঙ্ক করাতে পারবেন। তো 15তে যদি আপনি যান আপনি কিন্তু অনেক কিওয়ার্ড পাবেন তখন, তো ওখান থেকে আপনি প্রফিটেবল আরও কিছু নিউ কিওয়ার্ড সিলেক্ট করে নেন। স্যার 15টা কি স্যার? 15 ডিফিকাল্টি, এখন তো আমরা ডিফিকাল্টি কত 7 নিচ্ছি না, দেন কেডি আপনি 15 নিতে পারেন। আর আপনি নিশের ক্ষেত্রে অলওয়েজ যে ব্লেন্ডার নিয়ে একটা সাইট করবেন তা তো না, আপনার এটা আমরা সবসময় ক্লাসের শুরুতেও স্যারও বলেছিলেন যে আপনার ব্রড নিশটা সিলেক্ট করাটা আপনাদের জন্য বেটার হবে। আপনাদের ব্রড নিশ তাহলে কি এই ব্লেন্ডারের ব্রড নিশ কী হতে পারে? কিচেন হতে পারে। তো কিচেনে তো অনেক প্রোডাক্ট আছে, তাই না? আমরা যদি অ্যাফিলিয়েট অ্যামাজনে যাই আমরা কিন্তু কিচেনে অনেক প্রোডাক্ট পাবো। তো আপনি এই ধরনের প্রেসার কুকারও নিতে পারেন, দেন কিচেনে কিন্তু অনেক প্রোডাক্ট আছে, তো ওই প্রোডাক্টগুলো আপনি নিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। র‍্যাঙ্ক করতে বলতে যেটা বোঝাচ্ছেন সেটা কি আমরা ফার্স্ট পেজে আসলেই তো র‍্যাঙ্ক করা বোঝা যায় না? হ্যাঁ অবভিয়াসলি, আমরা তো ফার্স্ট পেজের ফার্স্ট 3 তে আসতে হবে, আমাদের মেইন টার্গেট আমরা ফার্স্ট পেজের ফার্স্ট 3 তে আসব। সেটা তো টার্গেট আমাদের, কিন্তু আমরা প্রথমেই তো ফার্স্ট পেজের কথা চিন্তা করব, এরপর আস্তে আস্তে 3 দিকে যাব। শুরু থেকে 3 তে যাওয়া যাবে? জি, আপনার কথা আসলে ক্লিয়ারলি আমি সবগুলো বুঝতে পারি না, কিছু কিছু ওয়ার্ড বুঝতে পারি, কিছু বুঝতে পারি না। না শুরু না মাহবুল সাহেবের কথা বোঝা যায় না। আচ্ছা, আমি এটা চেঞ্জ করে নেব। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। না ঠিক আছে, আমি যা বুঝতে পেরেছি আনসার দিয়েছি, হয়তো সব আমি বুঝতে পারতেছিলাম না, জন্য আমি সরি। স্যার আমি বলি একটা, জি আমি এখানে একটা পাইথনের কোর্স করি সেখান থেকে, বুঝছেন? জি, ওইখানে দেখছি যে আমি ভিডিও দেখি যে আনিসের ওরটা কিন্তু একদম টপ র‍্যাঙ্কে আছে, ফার্স্ট পেজে আছে জি। ওর ওয়েবসাইট। তা আপনিও আপনার ওয়েবসাইটটাকে ইনশাআল্লাহ ফার্স্ট পেজে নিয়ে আসবেন, গুগলে সব কিছু মেনে আপনি ফার্স্ট পেজে নিয়ে আসবেন। ফার্স্ট অফ অল হচ্ছে আপনার কিওয়ার্ড রিসার্চটা ভালো করে করতে হবে, দেন আপনি আস্তে আস্তে আগাবেন। ওকে, আজকে আমরা আমাদের ক্লাসটা শুরু করি। জি আজকে আচ্ছা আমি একটু পানি খেয়ে নিই।
ওকে, আসলে কম্পিউটার অ্যানালাইসিসটা কি? আসলে কম্পিউটার অ্যানালাইসিসটা হচ্ছে একটা প্রসেস যে আমি আমার যা কম্পিউটারে যারা পাবো তাদের কোথায় উইকনেস আছে, কোথায় স্ট্রেংথ আছে, এবং তাদের এসইওর স্ট্রেংথগুলো কেমন আমরা সেটা মেইনলি জানবো। আচ্ছা, আমি ডিরেক্টলি প্র্যাকটিক্যালি চলে যাব। তো আমরা আসলে কি কি নিয়ে কাজ করব মেইনলি, এখানে আমি ফিউ স্টেপ দেখিয়েছি, যেটা হচ্ছে আমি আমার কম্পিউটারতে খুঁজে বের করব, দেন হচ্ছে আইডেন্টিফাই করব যে আসলে তাদের স্ট্রেংথ কোথায়, উইকনেস কোথায়, তাদের উইকনেস যেখানে আছে সেখানে আমি ভালো করে আমার এসইও ইমপ্লিমেন্ট করব, তাদের স্ট্রেংথ বা শক্তি যে জায়গায় আছে সে জায়গায় তো আমাকে অবশ্যই কাজ করতে হবে। এখন আমরা দেখব যে একটা কিওয়ার্ডের বেসিসে আমার যে কম্পিটিটররা আছে তাদের এই যে অন পেজ এসইওগুলো, অফ পেজ এসইওগুলো কেমন সেটা আমাদের দেখতে হবে। আর এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ এই জন্য, কারণ হচ্ছে আমরা আসলে এসইওর অনেক কিছু আজকে জেনে যাব। কারণ আমরা যখন আমাদের কম্পিটিটরদের নিয়ে জানবো, ওদের নিয়ে যখন ঘাটাঘাটি করবো ওরা কী ধরনের এসইও করতেছে বা ওদের উইকনেসগুলো যখন আমরা জানবো, তাহলে তো আমরা ভালো এসইও আরও শিখে যাব। তো এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, আমরা জেনারেল অ্যানালাইসিস চলে আসি। জেনারেল অ্যানালাইসিসে আমি একটা শিট ওপেন করি। ওকে, এখানে আমরা দেখব, আচ্ছা আমি আমাদের কিওয়ার্ডের ফাইলটা ওপেন করি, কোন যে কিওয়ার্ড নিয়ে কাজ করেছিলাম এর আগের ক্লাসে, প্রফিটেবল এটা। ওকে, আমরা এই কিওয়ার্ড নিয়ে কাজ করেছিলাম। আচ্ছা এক্সকিউজ মি, আমি একটু ছোট ডিস্টার্ব করি। আমার ইয়ারফোনটা চেঞ্জ করেছে, এখন কি শোনা যাচ্ছে কি? জি, আমার কথা কি শোনা যাচ্ছে? এখন আমি এটা চেঞ্জ করেছি। জি এখন শোনা যাচ্ছে, জি বলেন। আচ্ছা থ্যাংক ইউ। না না বলার জন্য না, জাস্ট আপনি কনফার্মেশন দিয়ে নাও। আচ্ছা ওকে, ঠিক আছে। ওকে থ্যাংক ইউ। ওকে, আমরা এই কিওয়ার্ড নিয়ে কাজ করেছিলাম, আমরা আজকেও এই কিওয়ার্ড নিয়ে কাজ করব। দেন আমি একটু গুছিয়ে রাখি। ওকে, তো আমি মেইনলি গুগলে সার্চ দিচ্ছি এই কিওয়ার্ডটা লিখে। এখন আমার কম্পিটিটররা কারা? আমার এই কিওয়ার্ডের বেসিসে যারা আসবে তারাই হলো আমার কম্পিটিটর, তাই তো? এরাই আমার কম্পিটিটর। আমি এখন এদেরকে অ্যানালাইসিস করব। তো এদেরকে অ্যানালাইসিস করার জন্য আমার হচ্ছে এরকম একটা ফরম্যাট, যে জেনারেল অ্যানালাইসিস। আচ্ছা, আমি কিওয়ার্ডটা দিলাম, এটা আমার কিওয়ার্ড। এই কিওয়ার্ডে আমার কম্পিটিটর কারা আছে তাদের ইউআরএলগুলো আমি নিব। তো ফার্স্ট অফ অল আমি একে পেলাম, তিনটাও করতে পারবো না, আমি জাস্ট একটা ভালো করে আপনাদেরকে দেখাবো। আপনারা আপনাদের এই সবগুলো এগুলো করবেন। আপনারা প্রত্যেকটা কিওয়ার্ডে যদি 10টা কম্পিটিটর থাকে বা 5টা কম্পিটিটর মিনিমাম করতে হবে আপনার অ্যানালাইসিস। ওকে, এটা করে নিলাম। ওকে, এটা নিলাম। দেন হচ্ছে এটা নিলাম। ওকে, তো আমি এর অ্যানালাইসিসটা করব এখন। আমি এই দুটাকে আপাতত কেটে দিচ্ছি। অ্যানালাইসিস শুরুতে আমরা যেটা দেখব তার পি এবং ডিএ। ওকে, পি এবং ডিএ দেখার জন্য আমরা সেই ইয়াতে যাব, মজে যাব। ফার্স্ট অফ অল আমি লগ ইন করে নিই। আমার মজে লগ ইন করা হয়ে গিয়েছে। এখন জাস্ট আমি ইয়াটা অন করে দিই, মজ বারটা অন করে দিই। তাহলে তার ডিএ দেখাচ্ছে আমার 37 এবং পিএ দেখাচ্ছে 28। ওকে, 28 আর এটা হচ্ছে 37।
ওকে, আমরা এখানে যেহেতু দেখেন এই ব্যাপারটা হচ্ছে 28 পেয়ে গেলাম, তাই তো? তাহলে 28টা হচ্ছে 30 বিলো, তাহলে এটা আমাদের জন্য পজিটিভ। অর্থাৎ তাহলে আমরা এখানে যেটা করব, এটা আমাদের জন্য একটা গ্রিন সিগন্যাল দিবে। আমি এটাকে একটা গ্রিন সিগন্যাল দিয়ে রাখলাম। ওকে, দেন আমরা দেখব নং অফ সাইট ইন্ডেক্স পেজ, অর্থাৎ তার কয়টা পেজ, অর্থাৎ তার কয়টা পেজ গুগলের কাছে ইন্ডেক্স করা আছে, এটা আমরা একটু নোট করে রাখবো। তো ওর ইন্ডেক্স পেজটা দেখার জন্য আমি তার ইউআরএলটা নিলাম, কন্ট্রোল ভি দিলাম। এখানে শুরুতে আপনি এটা স্টেটিভি না রাখলেও সমস্যা নাই, SIT সাইট লিখবেন, একটা কোলন দিবেন, দিয়ে সার্চ দিবেন, তাহলে গুগল দেখাই দিবে যে তার অলরেডি 349টা পেজ আছে, অর্থাৎ এই সাইটে 249টা পেজ অলরেডি গুগলের কাছে ইন্ডেক্স করা আছে। ওকে, ভালো, আমরা একটু নোট করে রাখি 49। এখন দেখেন এই যে এসইওর এই ফ্যাক্টরগুলা আমরা কিন্তু এসইওর ক্ষেত্রে ইমপ্লিমেন্ট করব, ঠিক আছে? আমরা সব সময় 6টা জায়গায়, অবভিয়াসলি সব সময় 6টা জায়গায় আমাদের কিওয়ার্ডটা রাখবো। এই যে আমরা কিওয়ার্ড অ্যানালাইসিস করতেছি, এই যে কিওয়ার্ড যদি আমি কন্টেন্টে ইমপ্লিমেন্ট না করি, গুগল কিভাবে বুঝবে যে এটা আমার কিওয়ার্ড? এইখানে গুগলের 6টা র্যাঙ্কিং ফ্যাক্টরের মধ্যে 6টা হলো, 6টা জায়গায় আপনি কিওয়ার্ডটা রাখতে হবে। ফার্স্ট অফ অল মেটা টাইটেল এবং পোস্ট টাইটেল। আপনাদেরকে আগে দুইটা জিনিস বুঝাই আমি, মেটা টাইটেল কি আর পোস্ট টাইটেলটা কি। ওকে, এখানে মেটা ডেসক্রিপশনটা আছে, আমি একসাথে দুটোই বোঝানোর চেষ্টা করতেছি। দেখেন, আমরা যখন কিওয়ার্ড লিখে গুগলে সার্চ দিচ্ছি, এই যে দেখেন এই যে টাইটেলটা আছে তার, এটা হচ্ছে মেটা টাইটেল। আচ্ছা, আমি এটা রিলোড দিই, তাহলে আমার DAP এ চলে আসবে। আচ্ছা, এই যে এই টাইটেলটা যে আমি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে তার মেটা টাইটেল। আপনি আবার বললেন যে পোস্ট টাইটেল, পোস্ট টাইটেলটা আসলে কি? এই যে এটা হচ্ছে পোস্ট টাইটেল, অর্থাৎ পোস্ট টাইটেলটা আমরা পোস্টে দিব। আর আরেকটা কথা, যদি আপনি মেটা টাইটেল না দেন, তখন এই যে পোস্ট টাইটেলটাই মেটা টাইটেল হয়ে যায়। দেখেন এখানে কিন্তু সেম হয়ে যায়, দেখছেন? এই যে পোস্ট টাইটেল আপনি যেটা দিয়েছিলেন, সেটা যদি আপনি এখানে মেটা টাইটেল না দেন, একই হয়ে যাচ্ছে। এখন একই হয়ে যাওয়াতে কি হচ্ছে দেখেন তো, এখানে ডট ডট চলে আসছে, অর্থাৎ তার এই মেটা টাইটেলটা অপটিমাইজড না। মেটা টাইটেলটা অবভিয়াসলি আপনি একটু নোট রাখেন, মেটা টাইটেল আমরা লেস দেন 50 ক্যারেক্টার ইউজ করব, ওয়ার্ড না, 50 ক্যারেক্টার। এই যে বেস্ট একটা ওয়ার্ড কিন্তু, আর বেস্টের মধ্যে কিন্তু 4টা ক্যারেক্টার আছে। তাহলে আমরা মেটা টাইটেলটা 50 বিলো 50 ক্যারেক্টার রাখবো। আমরা 50 ক্যারেক্টারের উপরে কখনো মেটা টাইটেল ইউজ করব না। এখন তার এখানে কি হয়েছে দেখেন তো, তাই সে যে মেটা টাইটেল দেয় নাই, তার পোস্ট টাইটেলটা মেটা টাইটেল হয়ে গিয়েছে এবং সেটা অপটিমাইজ হয় নাই। ওকে, এখন বলতে পারেন স্যার সে তো গুগলে ফার্স্ট পেজে র্যাঙ্ক করতেছে, কেন র্যাঙ্ক করতেছে? স্যার এখানে ডোমেইন অথরিটি দেখাচ্ছে কিন্তু পেজ অথরিটি তো দেখাচ্ছে না। এই যে আমরা পেজ অথরিটি কিন্তু এখানে পেলাম, এই যে দেখেন 28। আমরা কোনটা? ওই সাইটে এসে এই যে দেখেন নিচে দিয়ে একটু দেখতে পেরেছেন, আমার কার্ড চার্টটা নিচে, একদম নিচে দেখেন, এই যে হ্যাঁ, মাউস হ্যাঁ, দেখার সাথে সাথে পি হ্যাঁ দেখতে দেখাচ্ছে। পেরেছি। হ্যাঁ, আপনারা যদি ভাবে না পান, র্যাঙ্ক হচ্ছে আপনার ব্যাকলিংকের কারণে। হ্যাঁ, ব্যাকলিংকের কারণে। এটা একটা বড় ব্যাপার। আচ্ছা, তারপরে হচ্ছে দেখেন তার মেটা ডেসক্রিপশনটা কিন্তু একই অবস্থা। দেখেন মেটা ডেসক্রিপশনটা কিন্তু অপটিমাইজড করা না, ঠিক আছে? তো মেটা ডেসক্রিপশনের ক্ষেত্রে আপনি একটা নোট করে রাখেন, 155 ক্যারেক্টারের ভ্যালু আমরা ইউজ করব। আর যদি মেটা ডেসক্রিপশনটা আপনারা না দেন, তখন কিন্তু যে ফার্স্টের যেই কন্টেন্টের ফার্স্ট ইয়া থাকবে সেখান থেকে নিয়ে নিবে। এটাকে 155 বললেন না 50 বললেন? 155 155 এর নিচে যান। জি, 155 এর মধ্যেই লিখবো আমরা। আচ্ছা, অপটিমাইজ বলতে এখানে কি বোঝাচ্ছেন একটু কাইন্ডলি বলুন। অপটিমাইজ বলতে এই যে মেটা ডেসক্রিপশনে, আমি এটা আস্তে আস্তে আসবো যখন এই ইয়াগুলো দেখবো, এইটার মধ্যে আমার কিওয়ার্ডটা ইমপ্লিমেন্ট করা আছে কি না, মানে আমার কিওয়ার্ডটা একসাথে থাকতে হবে। এখানে কয়েকটা ব্যাপার চলে আসবে, প্রমিনেন্স চলে আসবে, তো প্রক্সিমিটি চলে আসবে, এগুলো আমরা দেখব।
আচ্ছা, তাহলে আপনারা মেইনলি বুঝতে পেরেছেন যে আসলে মেটা টাইটেল কি, পোস্ট টাইটেল কি, মেটা ডেসক্রিপশন কি, এই তিনটা আমাদের কাছে ক্লিয়ার। ওকে, দেন আসেন ইউআরএল। মানে আমি এখন বলতেছি যে 6টা জায়গায় অবশ্যই আপনার কিওয়ার্ডটা রাখতে হবে। 3টা জায়গায় আমরা দেখলাম, আরেকটা জায়গা হলো ইউআরএল। এই দেখেন আমরা যখন এই ইয়াটাতে আসলাম, দেখেন তার এই কিওয়ার্ডটা হচ্ছে কি, বেস্ট ব্লেন্ডার ফর ফ্রোজেন ফ্রুট স্মুথিস, অর্থাৎ তার এই কিওয়ার্ডটা কিন্তু রেখেছে। কিন্তু আমাদের কিওয়ার্ডটা কি এটা ছিল? আমাদের কিওয়ার্ডটা কিন্তু এটা ছিল না। আমাদের কিওয়ার্ড ছিল বেস্ট ব্লেন্ডার ফর ফ্রোজেন ফুড স্মুথি, তাই না? ওকে, ওর কিওয়ার্ডটা কিন্তু ইমপ্লিমেন্ট করা আছে এখানে, মানে ইউআরএল কিন্তু তার অপটিমাইজড। ওকে, দেন হচ্ছে আরেকটা ব্যাপার, এই কি ফিচার ইমেজ ইউজ করা নাই। আচ্ছা, আমরা আরেকটা সাইডে যাই। আপনার ফিচার ইমেজের অল্টার ট্যাগের মধ্যে অবভিয়াসলি আপনার কিওয়ার্ডটা রাখতে হবে। আমি এখান থেকে দেখেন ইমেজটাতে ক্লিক করলাম, এখানে আমি অল্টার টেক্সট নামে একটা অপশন পাবো, টেক্সট অ্যালাইন পাচ্ছি, সেই ইমেজে অল্টার টেক্সটটা ইউজ করে না। এখানে ইমেজ অল্টার টেক্সট নামে একটা অপশন পাবেন আপনারা। মানে আমরা এখানে আপনারা কালকে দেখেছি, আচ্ছা ডোমেন হোস্টিং ক্লাসে দেখবেন, যখন আমরা একটা ইমেজ আপলোড দিব তখন আমরা ইমেজ অল্টার টেক্সটটা অ্যাড করে দিব। ওই যে ইমেজ অল্টার টেক্সট যেটা থাকবে, যে মনে করেন 30-40 ক্যারেক্টারের মধ্যে যে টেক্সট ওয়ার্ডগুলো একটা টেক্সট থাকবে, ওই টেক্সটে আমরা কিওয়ার্ডটা ইমপ্লিমেন্ট করব। তাহলে আমরা 4টা জায়গা দেখলাম, একটা হচ্ছে মেটা টাইটেল, একটা পোস্ট টাইটেল, একটা মেটা ডেসক্রিপশন, একটা ইউআরএল। এই 4টে জায়গায় আমরা অবশ্যই কিওয়ার্ডটা রাখবো। দেন আরেকটা হচ্ছে ফিচার ইমেজ, অর্থাৎ এই যে আমাদের পোস্টে একটা ফিচার ইমেজ থাকবে, এই ইমেজে আমরা অল্টার টেক্সটটা ইউজ করব। ওকে, দেন আরেকটা হচ্ছে কন্টেন্টের ফার্স্ট 100 ক্যারেক্টারের মধ্যে, অর্থাৎ এই যে আসলে গুগল কিভাবে বুঝবে যে আপনি এই কিওয়ার্ডে র্যাঙ্ক করতে যাচ্ছেন? এই জায়গাগুলোতে যদি আপনি কিওয়ার্ডটা ইমপ্লিমেন্ট করে দেন, গুগল বট বা গুগল অ্যালগোরিদম বুঝবে যে আপনি এই কিওয়ার্ডে র্যাঙ্ক করতে যাচ্ছেন। যখন কোনো ইউজার ওই কিওয়ার্ড লিখে সার্চ করবে, তখন গুগল তার ডাটাবেস থেকে আপনার এই কন্টেন্টটা শো করাবে। ওকে, তাহলে আমরা এখন এগুলো একটু চেক করি। কিওয়ার্ড ইন টাইটেল, আমাদের কিওয়ার্ড কি ছিল? আমাদের কিওয়ার্ড ছিল হচ্ছে বেস্ট ব্লেন্ডার, না বেস্ট ব্লেন্ডার ফর ফ্রোজেন ফ্রুট। এটা আমাদের একসাথে আছে কিনা সেটা আমাকে দেখতে হবে। তো আমি তার কন্টেন্টে আসি, প্রথমে টাইটেলে দেখি বেস্ট ব্লেন্ডার ফর ফ্রোজেন ফ্রুটস অ্যান্ড স্মুথিস। ওকে, এটা তাহলে আমার এই কিওয়ার্ড তাই তো ছিল আমার, তাহলে তার পোস্ট টাইটেল এটা আছে। আচ্ছা, আমরা এখানে ওকে দিচ্ছি। আচ্ছা, তার জন্য ওকে, ঠিক আছে, বা আমি ইয়েস দিই যে এটা আছে, তার জন্য ওকে, কিন্তু আমার জন্য এটা ভালো লক্ষণ না, তাহলে আমি এখানে একটা রেড সিগন্যাল দিয়ে রাখবো। ওকে, তারপর দেন কিওয়ার্ড ইউআরএল যেই থাকে, ইউআরএল আছে, তাহলে তার জন্য ইয়েস। একটু মিউট করবেন প্লিজ, একটু মিউট করবেন। আচ্ছা, এখানে আপনারা যখন অন্য দেখেন এই ইয়াতে পাচ্ছি আমরা, অন্য ইয়াতে আপনারা যখন আরও এখানে 4-5টা ইয়াতে করবেন তখন পাবেন না অনেক সময়, কারণ আমরা কিন্তু এটা লো ডিফিকাল্টি কিওয়ার্ডগুলো সিলেক্ট করেছি। তার আছে আমরা যেটা আছে সেটাই নিব। ওকে, এখন হচ্ছে মেটা কিওয়ার্ড ইন মেটা ডেসক্রিপশন। আমরা যদি মেটা ডেসক্রিপশনে যাই, ওকে, বেস্ট ব্লেন্ডার ফর ফ্রোজেন এক্সাক্ট কি এটা ছিল ফ্রোজেন ফ্রুট স্মুথিস, বেস্ট ব্লেন্ডার ফর, হ্যাঁ এটাই ছিল। আচ্ছা, ওটা ছিল। ওকে, তাহলে ওর জন্য ইয়েস, আমাদের জন্য এটা রেড মার্ক থাকবে। এখান থেকে আপনি এই কিওয়ার্ডটা নিয়ে আপাতত সাইড করে রাখবেন যে আমার এই কিওয়ার্ডে দেখতেছি যে আমার ইউজার অনেক হাই,
আপনি দেখেন আরও 5টা নেবেন। যদি সবারই এরকম রেড সিগন্যাল পান আপনি কিওয়ার্ড নিয়ে কাজ সাধারণত করবেন না। কিওয়ার্ড সিলেকশনের ক্ষেত্রে এই কম্পিউটার অ্যানালাইসিসটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমরা রেড সিগন্যালটা কেন দিলাম আপনি বুঝতে পারেন? দেখেন ওর যদি ইয়েস হয় যে ওর এই এসইও ব্যাপারগুলা ওর কন্টেন্টে ফুল অপটিমাইজড করা, তো এটা আমার জন্য কি ভালো হবে? না, ভালো আমার জন্য হবে না কিন্তু। হবে না, রাইট, ঠিক আছে। আমি ওইখানে উঠতে পারলে আমার জন্য ভালো আর কি। এখানে যদি আমি নো পাইতাম তাহলে দেখবেন আমি কিন্তু ওই দেখেন এখানে কিন্তু গ্রিন সিগন্যাল দিয়েছি, কারণ হচ্ছে কি সে পি আমি লেস দেন 30 পাচ্ছি, ঠিক আছে? তো এর কিন্তু আমি গ্রিন সিগন্যাল দিয়েছি। যদি এখানে আমি নো পেতাম তাহলে কিন্তু আমি গ্রিন সিগন্যাল দিতাম, আমার জন্য একটা গ্রিন সিগন্যাল তৈরি হচ্ছে। কম্পিটিটরের জন্য যেটা ভালো আমার জন্য সেটা খারাপ। হ্যাঁ, সেটা খারাপ। জি 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 জি, এটাই জি। আচ্ছা, এখন আসেন কিওয়ার্ড প্রমিনেন্স। কিওয়ার্ড প্রমিনেন্সটা আসলে কি বলেন তো? এই যে আমরা যে কিওয়ার্ডের প্লেসমেন্টগুলো দেখলাম, টাইটেল, ডেসক্রিপশন, ইউআরএল, ঠিক আছে, এবং কন্টেন্টের 100 ওয়ার্ডের ভিতরে, ফিচার ইমেজের অল্টা টেক্সটে, এই গুরুত্বপূর্ণ জায়গা যে আমার কিওয়ার্ডগুলো আছে, এই কিওয়ার্ডগুলো মানে প্লেসমেন্টগুলো ঠিক আছে কিনা, একসাথে আছে কিনা, বুঝছেন? অর্থাৎ সব জায়গায় কি প্লেসমেন্ট করা আছে কিনা। তো প্রমিনেন্স মানে কি, আমরা এখানে কিওয়ার্ড সঠিক জায়গায় আছে কিনা, মানে প্রপার জায়গাতে আছে কিনা সেটাই তো। হ্যাঁ, মানে কিওয়ার্ড যে জায়গায় থাকার দরকার সে জায়গায় আছে কিনা। তো এইটা হচ্ছে যেহেতু আমরা দেখতেছি তার ইএসএ আছে, তাহলে আমরা কি করব, তার জন্য এটা কপি করে বি দিয়ে দিব। ওকে, যে এটা ওর জন্য ইয়েস, আমাদের জন্য এটা রেড মার্ক। এখন কিওয়ার্ড প্রক্সিমিটি আসেন। কিওয়ার্ড প্রক্সিমিটিটা হচ্ছে আপনার যে কিওয়ার্ডটা আছে, ধরেন আমার কিওয়ার্ডটা কি ছিল, বেস্ট ব্লেন্ডার ফর, কিওয়ার্ড প্রমিনেন্সটা একটু চেক করে দেখাবেন প্লিজ? হ্যাঁ দেখাচ্ছি। বেস্ট ব্লেন্ডার ফর কোনটা, প্রমিনেন্সটা? হ্যাঁ, কিওয়ার্ড প্রমিনেন্স, এটা একটু চেক করে দেখেন। কিওয়ার্ড প্রমিনেন্স আমরা এই তিনটা থেকে বের করতে পারি। কে বলেন তো? কিওয়ার্ড ইন টাইটেলে ছিল, ইয়েস, ইউআরএল এ ছিল, অর্থাৎ যে কিওয়ার্ড প্রমিনেন্সটা কি কি স্যার এটা? মানে কিওয়ার্ড যে জায়গায় থাকার কথা, যেমন আমি 6টা জায়গায় বলেছি, ওই 6টা জায়গায় কি কিওয়ার্ডটা আছে, বুঝতে পেরেছেন? যদি আচ্ছা, থাকে, 3টা জায়গায় আমরা পেয়েছি আছে, টাইটেল, ইউআরএল, ডেসক্রিপশন, তিন জায়গায় আমরা আছে পেয়েছি। আপনি ফার্স্ট কন্টেন্টের 100 ওয়ার্ডে আসেন। আমরা মেইনলি যেহেতু এখন এই তিনটে নিয়ে তুলনা করতেছি, এই তিনটা জায়গায় যেহেতু ইয়েস আছে, এইজন্য আমি ইয়েস দিয়ে দিলাম। ওকে, একটু পরে দেখবেন যে কিওয়ার্ডটা ইমপ্লিমেন্ট করা আছে কিনা। যেহেতু তার তিনটা জায়গায় আছে, আমি ধরে নিলাম তার এখানে থাকবে। আচ্ছা, এখানে আমি পাচ্ছি না। ফার্স্ট 100 ওয়ার্ডের মধ্যে কয়বার থাকা লাগবে? একবার হলেই হবে? হ্যাঁ, একবার। বেস্ট ব্লেন্ডার ফর ফ্রোজেন ফুড এন্ড স্মোক। আচ্ছা, তো এই যে আছে জি। তাহলে আমরা এটা ওকে পেয়ে গেলাম। দেন আরেকটা ছিল আমাদের ইউআরএল আমরা পেয়ে গেছি, তো হয়ে গেল। তো তাহলে তো আমরা এটা নোই হবে, ঠিক আছে? মানে আমাদের জন্য নো আর কি, মানে আমাদের জন্য একটা রেড সিগন্যাল থাকবে, তার জন্য তো ইয়েস আছে। ইয়েস। আচ্ছা, প্রক্সিমিটিটা হলো, মনে করেন অনেকেরই পাবেন। আমি একটু যদি এখানে আসি, দেখেন ওর কিওয়ার্ডটা দেখেন, বেস্ট ব্লেন্ডার ফর ফ্রোজেন স্মুথি। দেখেন এইটাকে যদি আমরা অ্যানালাইসিস করে দেখেন, এইগুলোতে একটাও কিন্তু ইউআরএল কিওয়ার্ড নাই। এগুলো সবগুলো আপনি গ্রিন পাবেন, দেখছেন? এগুলো দেখলেই বোঝা যাচ্ছে সবগুলোতে নো পাবেন, নো এর সাথে গ্রিন থাকবে কিন্তু। আচ্ছা, দেখেন ইউআরএল নাই, এখানে দেখে কেমনে বুঝতে পারলেন ইউআরএল নাই? এই যে দেখেন, এখন তো ওপেন করতেছেন, আপনি না দেখে কিভাবে যেন বুঝতে পারছেন ইন্ডিকেটরটা কি? এই যে এখানে আপনি কার্সার রাখলে আপনি ইউআরএলটা দেখাবে। আর এখানে দেখেন, এই যে দেখেন ব্লেন্ডার ফর ফ্রোজেন স্মুথি, এখানে কি কিওয়ার্ড কি একসাথে আছে? একটা না, একটাও নাই। দেখেন বেস্ট ব্লেন্ডার ফর ফ্রোজেন ফ্রুট স্মুথি, এটাতে আছে, এটার ইউআরএল টাইটেলে আছে। আচ্ছা, আমি যেটা বোঝানোর চেষ্টা করতেছি প্রক্সিমিটিটা হচ্ছে, দেখেন আপনার যে কিওয়ার্ডটা আছে সেটা ভাঙ্গা অবস্থা আছে না, একসাথে আছে, ঠিক আছে? এটাতে কিন্তু সে একসাথেই রেখেছে। দেখেন এই যে বেস্ট ব্লেন্ডার ফর ফ্রোজেন স্মুথিস, এই কিওয়ার্ডটা সে একসাথে রেখেছে, কিন্তু এখানে দেখেন ব্লেন্ডার ফর ফ্রোজেন স্মুথি আলাদা, আবার ব্লেন্ডার স্মুথি বেস্ট এলোমেলো হয়ে আছে। তাইলে দেখেন
তাহলে এর প্রক্সিমিটিটা আমরা যেটাকে নিয়ে অ্যানালাইসিস করতেছি এর প্রক্সিমিটিটা অ্যাকুরেট আছে, যে এই যে কিওয়ার্ডটা একসাথে আছে। দেখেন সেই বেসটা আলাদা রাখলেও কিন্তু বেসটা আবার কিওয়ার্ডের সাথেও আছে। ওকে, তাকে আমরা ইয়েস দিব। ইয়েস দেওয়ার পরে একটা রেড মার্ক দিয়ে রাখছি। আচ্ছা, দেন আরেকটা ব্যাপার আমরা আসি, এটা হচ্ছে সোশ্যাল সিগন্যাল। সোশ্যাল সিগন্যাল বাটন থাকে, আমরা যখন ওয়েবসাইট তৈরি করব আমরা প্রথম হেডার এবং ফুটারে দেখব। স্যার আমি একটু ইন্টারাপ্ট করি স্যার, আমার ওই যে অফ হয়ে গিয়েছিল, আমি ওই কিওয়ার্ড অ্যাপ্রক্সিমেটিটা আমার যদি একটু বুঝান। আচ্ছা, প্রক্সিমিটিটা হচ্ছে, দেখেন আমি যদি আবার আসি, দেখেন এর একসাথে আছে, এর থেকে না বুঝে আমরা যদি এর থেকে বুঝি তাহলে আমরা ভালো বুঝতে পারবো। মনে করেন আমার কিওয়ার্ডটা কি ছিল, বেস্ট ব্লেন্ডার ফর ফ্রোজেন ফুড অ্যান্ড স্মুথি, তাই তো এরকম ছিল। এখন দেখেন এর কিওয়ার্ডটা কি আছে, ব্লেন্ডার ফর ফ্রোজেন আলাদা একটাতে, স্মুথিস আরেকটাতে, এই যে ব্লেন্ডার এখানে আবার আছে, মানে কিওয়ার্ডটা আমার ভাঙ্গা ভাঙ্গা, ঠিক আছে। যে 6টা জায়গায় আমি কিওয়ার্ড প্লেসমেন্ট করব সেই 6টা জায়গায় কিওয়ার্ডগুলো একসাথে নেই, অর্থাৎ কিওয়ার্ডগুলো আছে, ওয়ার্ডগুলো আছে কিন্তু ভিন্ন ভিন্ন জায়গায়, ঠিক আছে। যেমন দেখেন এখানে কি আছে, বেস্ট স্মুথি ব্লেন্ডার, তারপর আছে আবার ওয়ার্ডগুলো আছে কিন্তু ভাঙ্গা ভাঙ্গা অবস্থায় আছে, বুঝতে পেরেছেন। এই যে দেখেন এইখানে তো বুঝতে পারতেছেন আসলে গুগল এই সার্চ কোয়ারির উপরে কেন আমাকে এগুলো র্যাঙ্ক করালো, কারণ এই ওয়ার্ডগুলো সে তার ডাটাবেস থেকে খুঁজে পেয়েছে। এখন আপনার কিওয়ার্ডটা যদি আপনি এই কিওয়ার্ডে একসাথে ইমপ্লিমেন্ট করেন তাহলে কি আপনি এদের আগে আসতে পারবেন না? গুগল তো সার্চ কোয়ারি থেকে আপনাকে আগে নিয়ে আসবে, কারণ সে এই সার্চ কোয়ারিটা সে এর যে একসাথে ছিল এই জন্য কিন্তু আগে আসতে পারতেছে, তাই না? বুঝতে পেরেছেন? জি স্যার। প্রক্সিমিটি ওকে। আচ্ছা, এখন আমরা কোথায় ছিলাম? আমরা হচ্ছে সোশ্যাল বাটনে ছিলাম। সোশ্যাল বাটনটা দেখি, তার হেডার ফুটার প্রথম চেক করব। আচ্ছা, তার সোশ্যাল বাটনটা কিন্তু আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে পিন্টারেস্টের বাটনগুলো অলরেডি দেওয়া আছে। মানে পিন্টারেস্টে আমাদের পিন থাকে, মানে একটা বোর্ড থাকে, বোর্ডের মধ্যে আমরা পিন আকারে সাজিয়ে রাখতে পারি। আমরা সোশ্যাল মিডিয়া ক্লাসে পিন্টারেস্টটা দেখতে পারবেন, কারণ ইউএসএ মার্কেটে যেহেতু কাজ করতেছি আমাদের অবশ্যই পিন্টারেস্ট এবং টুইটারে কাজ করতেই হবে। আমাদের যে কন্টেন্টগুলো থাকবে, যে কন্টেন্টের ইমেজগুলো থাকবে, এখানে আমাদের সোশ্যাল বাটন থাকবে। আসলে সোশ্যাল বাটন যেটা করেন এটা কিন্তু একটা ওয়েব মাস্টার, তাই না? আপনি যখন গুগলের সাথে আরেকটা ওয়েব মাস্টারের লিঙ্ক আপ করাচ্ছেন, আসলে এটা গুগল যখন দেখবে তখন হচ্ছে বুঝবে যে না আমার ইউজারদেরকে রিলায়েবল তথ্য দেওয়া হচ্ছে, অন্য ওয়েব মাস্টারে নিয়ে যাওয়া হচ্ছে তাদেরকে সব কিছু আন্ডারস্ট্যান্ডিং করানোর জন্য, তাদেরকে সব তথ্য দেওয়ার জন্য। ওকে, আমার মনে হচ্ছে শুধু পিন্টারেস্টের বাটনটা আছে, আর মনে হয় বাটনগুলো নেই। আপনারা কি দেখতে পাচ্ছেন? আমি পিন্টারেস্ট দেখতে পাচ্ছি না, আর নেই, আর দেখতে পাচ্ছি নিচে বোঝা নাই। আচ্ছা, ওর সোশ্যাল বাটনগুলো নেই, তাহলে এখানে আমরা কিন্তু আমরা যখন আমাদের ওয়েবসাইট করব আমরা অবশ্যই সোশ্যাল বাটনগুলো শেয়ার করব। তো ওখানে আমরা নো দিব, মানে গ্রিন দিয়ে দিব। ওকে, গুগল প্লাসও অ্যাড করে দিবেন। একটা প্রশ্ন ছিল। জি বলেন। হ্যালো, সোশ্যাল মিডিয়ার যে লিংকটা দিব এই লিংকটা কি আমার পার্সোনাল লিংক হবে নাকি আমার ওয়েবসাইটের থ্রুতে আমি আলাদাভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে? পেজ ক্রিয়েট, সোশ্যাল মিডিয়া পেজ ক্রিয়েট করবেন। যেমন আপনি আপনার ওয়েবসাইটে কিন্তু আপনার একটা ব্র্যান্ড, তো একটা ব্র্যান্ডের একটা পেজ থাকবে না, একটা ব্র্যান্ডের একটা টুইটার অ্যাকাউন্ট থাকবে না, একটা ব্র্যান্ডের একটা পিন্টারেস্টে বোর্ড থাকবে না, বোর্ডের মধ্যে কত অনেক পিন যাবে না। তো এই ধরনের আর কি একটা লিঙ্কডইনের একটা বিজনেস পেজ থাকবে, তাই তো? তো এই আপনারা পেজগুলো ক্রিয়েট করবেন এবং ওই সোশ্যাল শেয়ার বাটনে আপনি লিঙ্কগুলো অ্যাড করে দেবেন। ওগুলো কিন্তু আমরা কি ইয়োস্ট এসইও দেখি না আমরা ইয়োস্ট এসইও নেক্সট ক্লাস বা তারপরের ক্লাসে আমরা দেখবো, যখন আমরা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে ফেলবো। ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরের ক্লাসেই দেখবো আমরা কীভাবে আমরা এই যে সোশ্যাল বাটনগুলো অ্যাড করবো। ওখানে আমরা পেয়ে যাবো, ওখানে লিঙ্কগুলো ইমপ্লিমেন্ট করে দিব, সোশ্যাল বাটন একটা প্লাগইনস অ্যাড করে দিব, আমরা সোশ্যাল বাটন চলে আসবে।
না এই ক্ষেত্রে কি ভাই ওই যে আমি যে আসলে পিন্টারেস্ট সম্পর্কে জানি না, পিন্টারেস্টের একটা অ্যাকাউন্ট থেকে তো এই পেজগুলো ক্রিয়েট করা যায় না, যে কোনো পার্সোনাল অ্যাকাউন্ট থেকে আলাদা আলাদা ভাবে আপনি যেটা বললেন যে পেজ ক্রিয়েট করা লাগবে? পিন্টারেস্টে বোর্ড থাকে, আপনি বোর্ড, হ্যাঁ একটা বোর্ড তৈরি করবেন, অর্থাৎ বোর্ডের মধ্যে যে আর আমরা আপনারা কি টি লিংক দেখাইবেন স্যার? জি টি লিংক দেন স্যার, একটার মাধ্যমে সম্পূর্ণ লিংক রাখা যায়। যেন টি লিংক সম্পূর্ণ সোশ্যাল মিডিয়া লিংক স্যার, একটা লিংকের মাধ্যমে যেটা ইচ্ছে ওটা ঢুকা যায়। হ্যাঁ আমরা প্লাগইনস ইউজ করব, বিভিন্ন প্লাগইনস এর মাধ্যমে আমরা যখন ওয়ার্ডপ্রেসে ক্লাসগুলো আছে আমরা ইমপ্লিমেন্ট করে দেব আপনাদেরকে। আচ্ছা ওকে, এটা আমাদের জেনারেল অ্যানালাইসিস ছিল। এটা জেনারেল অ্যানালাইসিস আসলে তেমন কঠিন কিছু না, তবে এখানে দেখবেন এই কিওয়ার্ডটায় যদি 5টার মধ্যে আপনি 4টা এরকম ইয়েস ইয়েস এবং রেড মার্ক পেয়ে যান, ওই কিওয়ার্ড নিয়ে আপনি আগানোর দরকার নেই, ঠিক আছে? যদি দেখেন যে এই আমার কিওয়ার্ডটা অবশ্যই লো ডিফিকাল্টি, তো আমি চেক করেছিলাম, এটা আশা করি এটা ছাড়া আরগুলোতে এরকম রেড মার্ক হবে না। তো এই 4 আচ্ছা ভাই, আমরা প্রথমে কিওয়ার্ড দিয়ে সার্চ দিয়েছি ক্রোমে, দেন ফার্স্ট পেজে ফার্স্ট যে 3টা ওয়েবসাইট পেয়েছি ওই 3টার লিংক আমরা নিয়ে রিসার্চ করতেছি, কারেক্ট? হ্যাঁ 5টা করবেন আপনারা, 3টা করবেন না, 5টা করবেন, ঠিক আছে? আচ্ছা 5টা করবেন, মানে যে এখানে 349 যে সংখ্যাটা নিয়েছেন ওইটার মিনিংটা যদি একটু রিপিট করতেন। 349 আচ্ছা পেজ এটা, আচ্ছা এটা হচ্ছে ব্যাপারটা হলো আপনারও তো সাইট থাকবে তাই না? হ্যাঁ আপনার সাইটের 1 ইয়ার বয়স হলো, তাহলে কি এই 1 বছরে মনে করেন আপনার কি 500 পেজ যাবে না, 500 কন্টেন্ট যাবে না? সহজে যাইতে পারে, হ্যাঁ যাইতে পারে। 365 দিনে ধরেন 300 যাবে, আমি ধরলাম আপনি 365 দিনে আপনি বা 150 কন্টেন্ট গেলেন, তো তখন আপনার 150 কন্টেন্ট যাবে। এর আশেপাশে অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, আমাদের অনেক পেজ থাকে, মোটামুটি আপনার 200টা পেজ হয়ে যাবে। এই যে তখন আপনার সাইটের শুরুতে যদি সাইট লিখে আপনি এই কোলন দিয়ে সার্চ দেন, তখন গুগল বলবে যে, অর্থাৎ গুগলের কাছে যতগুলো পেজের ইনফরমেশন আছে সে দেখাবে যে তার অ্যাবাউট এতগুলা পেজ আছে। মনে করেন এই ওয়েবসাইটের বয়স 3 বছর হয়েছে, তার 349টা পেজ থাকা তার স্বাভাবিক ঘটনা, বুঝতে পেরেছেন? তো আমরা আসলে আমাদের প্রত্যেকটা কন্টেন্ট এক একটা পেজ হিসেবে কাউন্ট করবে ওখানে, মানে গুগলের কাছে যতগুলো পেজ ইন্ডেক্স করা আছে, আপনি কিন্তু গুগল থেকে নন ইন্ডেক্সও করতে পারেন, অর্থাৎ গুগলকে বলবেন যে গুগল তুমি আমার পেজগুলো ক্রল করো, এগুলো তোমার ইন্ডেক্সে নাও, ঠিক আছে? এটা এক ধরনের মনে করেন আমি ওই ইন্ডেক্সিং প্রসেসটা এখনো আমাদেরকে দেখানো হয় নাই, তাই তো? এটা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ পেয়ে যাবেন। ওই যে আমরা যখন ওয়ার্ডপ্রেসে কাজ করব তখন আমরা আমরা এখন মেইনলি হচ্ছে দেখেন আমরা মেইন বিষয় নিয়ে কাজ করতেছি, আমাদের কিওয়ার্ড র্যাঙ্ক করাবো, এটা নিয়ে একটু ভালো করে ফোকাস করুন। ওগুলা জিনিসগুলো মনে করেন আমরা যখন সার্চ কনসোল করব, সার্চ কনসোলের ক্লাসগুলো করব, যখন আমরা গুগলের কাছে কিভাবে সাবমিট করব সেটা আমরা দেখতে পারবো। না ঠিক আছে, আমি জাস্ট ওই বিষয়টা জানতে চাইছি যে 349 বিষয়টা আসলে কোনটাকে মিন করা হচ্ছে। 349টা হচ্ছে ওই সাইটের এতগুলা সাইট গুগলের কাছে ইন্ডেক্স করা আছে। বুঝতে পেরেছি। থ্যাংক ইউ। ওকে জি। আচ্ছা দেন হচ্ছে অন পেজ অ্যানালাইসিসে আসি। সেম আমরা ইউআরএলটা নিব, যে ইউআরএল আমরা কাজ করছি। আচ্ছা ওকে, আমরা সাইট ইউআরএলটা নিলাম, এটা হচ্ছে আমাদের অন পেজ অ্যানালাইসিস। আমরা অন পেজ এসে এর যে কাজগুলো করি এখন। আচ্ছা ভাইয়া একটা প্রশ্ন ছিল। জি বলেন। আচ্ছা একটা কন্টেন্ট লিখলাম, কন্টেন্টের মধ্যে যদি ধরেন প্যারাসিটামলের একটা কন্টেন্ট লিখলাম, আমি ধরেন স্কয়ারের এস নিয়ে একটা কন্টেন্ট লিখলাম, জি সেখানে যদি আমি স্কয়ারের যে পেজ আছে ওই পেজের লিংকটা যদি আমার কন্টেন্টে অ্যাড করে দেওয়া হয়, সেক্ষেত্রে কি আমি গুগলের পেনাল্টি খাবো নাকি এটা এসইও রাইটে আছে? আপনি পেজ কেন শেয়ার করবেন? আপনি চেষ্টা করবেন যে আপনার কন্টেন্টটা পেজে শেয়ার করতে, যাতে আপনি তো কখনো চেষ্টা করবেন যে আমার ওয়েবসাইট থেকে আমার ইয়াতে ট্রাফিক চলে যাক, এই ধরনের না, তো ব্যাপারটা তো এরকম না। আপনি আপনার তাহলে একটু মনে করেন আপনি যে ওয়েব সাইটটা যে গুগলের কাছে সাবমিট করলেন লিংকটা, আপনি কন্টেন্টটা ইয়া করলেন, সেই কন্টেন্টটা আপনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন, এটাও এক ধরনের ব্যাক লিংক। আর আপনি যে সোশ্যাল শেয়ার বাটনের কথা বলছি সেটা হচ্ছে আপনার পেজের, অর্থাৎ পেজের কানেকশনটা থাকবে, অর্থাৎ যে আপনার যে ওয়েব মাস্টারের সাথে কানেকশন করতেছে, ঠিক আছে? আপনার একটা যে এই ওয়েব মাস্টারে আপনার একটা এক্সিস্টেন্স আছে, বুঝতে পেরেছেন?
জি স্যার আগে জেনারেল অ্যানালাইজ যেটা সেটাকে তো অফ পেজে ছিল না স্যার। জি জেনারেল অ্যানালাইজ যেটা সেটা কি অফ পেজে ছিল স্যার? না, অফ পেজে ছিল, আরেকটা আমি সেকশন রেখেছি। লাস্ট আমি অন পেজটা করি, দেন অফ পেজ করব। ওকে স্যার বুঝতে পারছি। আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা যে সাইটটা আছে সেই সাইটটা আমরা একটা এক্সটেনশনের মাধ্যমে আমরা ইয়া করব। সেই এক্সটেনশনের নাম হচ্ছে এসইও কোয়াক। ওকে, তো আপনি জাস্ট গুগলে লিখে সার্চ করবেন এসইও কোয়াক এক্সটেনশন, ঠিক আছে? এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এখানে অ্যাড টু ক্রোম পেয়ে যাবেন এসইও কোয়াক। এটা তো কোনো প্রবলেম হবে না, জাস্ট কোনো লগ ইনও করতে হবে না, কিছুই করতে হবে না। তো আমার এখানে অলরেডি ইমপ্লিমেন্ট করা আছে। আপনারা এখানে আসার পরে এক্সটেনশনে যাবেন, যাওয়ার পরে এটা হয়তো পিন করা থাকবে না, এই যে এসইও কোয়াক, এই যে আমি পিন করে রেখেছি, আপনাদের এরকম থাকতে পারে। তো আমরা এটা পিন করে দেবেন, ঠিক আছে? পিন করে দেওয়ার পরে আমরা তো এই সাইট নিয়ে অ্যানালাইসিস করতেছি, তাই না? এখানে জাস্ট এসইও কোয়াক অন করবেন, অন করে ডায়াগনোসিসে ক্লিক করবেন। সে আমাকে একটা রিপোর্ট দাঁড় করাই দিবে, তার কি কোথায় কি কি প্রবলেম আছে। দেন দেখেন তার robot.txt অন করা নেই। robot.txt কিন্তু আমাদের অন করতে হয়। তার সব মোটামুটি ঠিক আছে। তো আমরা এই ডাটাগুলো নিব মেইনলি। এখন দেখব তার ইউআরএল ক্যারেক্টার। আমরা ইউআরএল অলরেডি চিনি, তো তার ইউআরএলটা একটু ওভার অপটিমাইজড। আপনারা 50 ক্যারেক্টার বিলো রাখার চেষ্টা করবেন, যেহেতু সেও এখানে ওকে দিচ্ছে, কিন্তু আমরা চেষ্টা করব বিলো 50 রাখার জন্য। তো আমরা এখানে ওকে আপাতত 9 দিচ্ছি। দিলে আমরা এখানে গ্রিন দিব। ওকে, আচ্ছা, ক্যানোনিক্যাল এই ব্যাপারটা কি এটা আমাদেরকে একটু বুঝতে হবে। বড় করে রেখেছি, একটা জিনিস খেয়াল করেন। আমরা যখন ওয়েবসাইটে যাব, আমি এখানে একটু দেখাই, এখানে দেখেন HTTPS একটা কথা আছে, তাই না? আচ্ছা, আমি ভেরিয়েশনগুলো দেখাই। এখন দেখেন একটা ওয়েবসাইটে 4টা ভার্সন থাকে। আপনি যখন SSL-টা নিয়ে নেবেন, সিকিউর সকেট লেয়ার, তখন কিন্তু আপনার HTTPS থাকবে। আর যখন আপনি SSL নেবেন না, তখন আপনার HTTP থাকবে। আবার দেখেন এই ওয়েবসাইট আর এটার মধ্যে পার্থক্যটা কোথায়? এটা WWW ভার্সনের আর এটা নন WWW ভার্সনের, ঠিক আছে? আবার দেখেন এই ওয়েবসাইটটা কি HTTP, অর্থাৎ আমার এখানে সিকিউর সকেট লেয়ার নেই। এটার সাথে আর এটার সাথে পার্থক্যটা কি? এটা WWW, এটা নন WWW, অর্থাৎ আমরা এখানে একটা ওয়েবসাইটে 4টা ভার্সন পাচ্ছি। HTTPS দিয়ে 2টা, যে WWW আর WWW ছাড়া, আবার HTTP দিয়ে 2টা, WWW আর নন WWW। এখন আপনি একটা কন্টেন্ট পাবলিশ করলেন, গুগল এই 4টা ভার্সনে যদি আপনার ওয়েবসাইটটা পায়, তখন সে কি করবে? এই কন্টেন্টগুলো ডুপ্লিকেট বলবে না সে? অবশ্যই সে বলবে যে এই তোমার এই কন্টেন্টগুলো ডুপ্লিকেট পাচ্ছি আমি। তখন গুগলকে আপনি বলে দিতে হবে যে আসলেই তুমি এই লিঙ্কটাকে প্রায়োরিটি দাও, অন্যগুলোকে তুমি ধরার দরকার নেই। এটাকে বলি আমরা ক্যানোনিক্যাল ট্যাগ। আশা করি বুঝতে পেরেছেন, এইটা হচ্ছে সেই ক্যানোনিক্যাল। তো আমরা এটা আসলে কোথায় দেখব? আমরা ভিউ সোর্সে যাব, যাওয়ার পরে কন্ট্রোল F দিব, এখানে ক্যানোনিক্যাল কথাটা লিখব।
এই দেখেন, তাহলে তার এই যে HTTPS এর নন WWW ভার্সনটাকে সে প্রায়োরিটি দিতে বলতেছে। দেখেন এই পেজটাই কিন্তু সে বলতেছে যে আমার HTTPS এর নন WWW ভার্সনটাকে তুমি প্রায়োরিটি দাও, অর্থাৎ তার ক্যানোনিক্যাল ট্যাগটা অ্যাড করা আছে। তো আমরা এখানে বলে দিব যে ইয়েস, হলে আমি রেড মার্ক দিয়ে রাখবো। ওকে, আশা করি ক্যানোনিক্যাল ট্যাগটা বুঝতে পেরেছেন। না স্যার বুঝতে পারিনি, আরেকবার রিপিট করেন। আর কিভাবে চেক করলেন এটা একটু দেখাই দিবেন। আচ্ছা, এটা সবচেয়ে বেশি হয় কোথায় জানেন? ই-কমার্স সাইটে। আপনারা যারা ই-কমার্স এসইও করবেন, এসইও তো ফুল, যেহেতু অ্যামাজনে এসইও শিখতেছেন মানে আপনি সব সাইটের জন্য এসইও করতে পারবেন। তো অ্যামাজনে কি হয় বলেন তো? অ্যামাজনে একটা ক্যাটাগরিতে মনে করেন একটা টি শার্ট ক্যাটাগরিতে হাজার হাজার টি শার্টের প্রোডাক্ট থাকে, তাহলে এই সবগুলো কিন্তু ডুপ্লিকেট হওয়ার একটা চান্স থাকে। যে আমার একই ক্যাটাগরিতে যখন একই ধরনের প্রোডাক্ট থাকতেছে, সব ক্যাটাগরি কিন্তু ডুপ্লিকেট হবে। এই সবগুলোতে আপনি ক্যানোনিক্যাল ট্যাগ ইউজ করতে হবে, যাতে মেইন কথা হচ্ছে, আমি আবার দেখাই, মেইনলি আর শুরু থেকে আসি। দেখেন একটা ওয়েবসাইটে 4টা ভার্সন আছে, ঠিক আছে? মনে করেন HTTPS, আমি একদম ashraf.com লিখলাম। এক্সকিউজ মি, আমি একটু মাঝখানে একটা প্রশ্ন করতে পারি? জি বলেন। এই ক্যানোনিক্যাল কথাটা আপনি জি আবার বলবেন, আপনার কথা একটু কম বোঝাচ্ছে। ক্যানোনিক্যাল বিষয়টা যদি আবার একটু বলেন। হ্যাঁ বলছি, ক্যানোনিক্যাল ব্যাপারটা আমি এইখান থেকে আসতেছি। আচ্ছা, এটা আমার সাইট, দেখেন আমার সাইটে 4টা ভার্সন হয়ে যাচ্ছে না? কোনোটার সাথে কোনোটা মিল আছে? এটা কিন্তু HTTPS, এটা আবার HTTPS নন WWW ভার্সন, আবার এটা HTTP WWW, আবার এটা HTTP নন WWW ভার্সন। তো 4টা সাইটটা কি একই রকম না? এখন 4টা সাইট থেকে যদি আপনার একটি কন্টেন্ট যায়, তাহলে কি গুগল এটাকে ডুপ্লিকেট ভাববে না? যে তোমার কন্টেন্ট আমি এই সাইটেও পাচ্ছি, তোমার কন্টেন্ট আমি এই সাইটেও পাচ্ছি। তো আমি গুগলকে বলবো যে তুমি আমার কোনো সাইটটাকে প্রায়োরিটি দিও না, তুমি শুধু আমার এই সাইটটাকে, বা আমি বললাম যে HTTPS নন WWW ভার্সনটাকে তুমি প্রায়োরিটি দাও। এটা হচ্ছে আমার ক্যানোনিক্যাল ট্যাগ। অর্থাৎ গুগলকে আমি বলে দিব যে, আচ্ছা আমি বাংলায় বলি, মানে তুমি আমার অন্য কোনো সাইটে হাতই দিও না, আমার অন্য কোনো সাইট ধরারই দরকার নেই, তুমি শুধু আমার এই 4টা থেকে এই সাইটটা নাও, যে এই সাইটটাতে আমার ইয়ে আছে, আর অন্য সাইটগুলো তুমি রাখিও না, মানে গণানি দরকার নাই, ঠিক আছে? আমরা 4টা ওয়েবসাইট ভার্সন কেন ইউজ করব এটা একটু বলবেন প্লিজ? একটার পরিবর্তে 4টা কেনই বা ইউজ করব? আমরা ইউজ করতেছি না তো। দেখেন আপনি তো দেখেন SSL কেনার পরে আমি 4টা হচ্ছে কমনলি দেখাচ্ছি। আপনি যখন ওয়েবসাইট কিনবেন, SSL যখন কিনে ফেলবেন, তখন কিন্তু আপনার এই যে এইটাও আসতেছে না, এইটাও আসতেছে না, কারণ আপনি অলওয়েজ SSL সার্টিফিকেট নিয়ে নিছেন, তাই না? অনেকে কিন্তু SSL সার্টিফিকেট তো গুগল একটা র্যাঙ্কিং ফ্যাক্টর। আমরা এখন যা ওয়েবসাইট কিনবো, SSL সার্টিফিকেট অবশ্যই কিনবো। এখন এই SSL সার্টিফিকেট ছাড়া কিন্তু আমার আর, যখন নিয়ে ফেললাম ওই 2টা ভার্সন আমার আসতেছেই না। এখন আমার এই 2টা ভার্সন আছে, একটা হচ্ছে HTTPS WWW ভার্সন, HTTPS নন WWW ভার্সন, তাই না? এখন এই দুইটার মধ্যে পার্থক্যটা এটা বলবেন, দুইটার মধ্যে পার্থক্যটা কি? WWW না দিলে কি হয়, অথবা দিলে কি সুবিধা হয়, অথবা কি সুবিধা হয়? আসলে দুইটাই তো আপনার সাইট। এখন এই জায়গাটা হচ্ছে ক্যানোনিক্যালের কাজ, যে আপনার WWW ভার্সন আর নন WWW ভার্সনের মধ্যে সে ডিফারেন্স করে গুগলকে বুঝাই দিবে যে তুমি আমার এই সাইটটাকে নাও। ভাইয়া ব্যাপারটা হচ্ছে, ধরেন আমি যখন HTTPS SSL যখন নিব, তখন আমার এখানে ধরেন ashraf.com, HTTPS যখন নিব, SSL যখন নিব, তখন আমাকে ashraf.com এর আগে HTTPS অলরেডি অ্যাড হবে, সেটা বুঝতে পারলাম। আমার তো একটাই ডোমেইন, একটাই হোস্টিং, তো বাট এখানে নিচে আবার HTTPS www. ছাড়া যে HTTPS ashraf.com, এটা কেন আসলো সেটা একটু বুঝিয়ে বলবেন, তাহলে বুঝতে পারবো আসলে কি না। এই দুইটাই কিন্তু আপনার ওয়েবসাইট, দুইটাই আপনার ওয়েবসাইট, একটা WWW ভার্সন আর একটা নন WWW ভার্সন। এটা যখন আপনি ডোমেইনটা কিনবেন, আপনার সাথে দুইটাই চলে আসবে, কারণ এই WWW ashraf.com আরেকজন কিনবে ডোমেইন। হ্যাঁ ভাই এখন বুঝেছি, ঠিক আছে এখন বুঝেছি, আমার ইয়েতে আছে ওই। এখন আপনি গুগলকে বলে দিতে হবে, আপনি তো আর দেখেন WWW ভার্সনকে আপনি আরেকজনকে সেল করবেন বা এরকম কিছু, আপনি যে ডোমেইনটা। জি আমি এখন বুঝেছি, আমার ওই চি প্যানেলে আমি দেখেছি, জি আছে, यस বুঝেছি আমি। জি ওখান থেকে আপনি ইয়া করা সি প্যানেলে অ্যাড। আচ্ছা ভাই, ব্যাপারটা কি এরকম, আমাদের ওয়েবসাইটে আমরা এই এই যে HTML যে কোডগুলো ইউজ করব,
ওখানে এই 4টা ভার্সনই আমাকে মেনশন করে দিতে হবে যাতে করে যে কেউ এটা এইভাবে সার্চ দিলে কিন্তু ওয়ার্ডপ্রেসে লাইভ সাইট যখন করবেন ওখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার শুরুতে আসে যে আপনি কোনটা https www নেবেন না https কোনটা নেবেন। এই আপনি যে ডোমেইনটা নিচ্ছেন আসলে ডোমেইনটা কি? ডোমেইনটা হচ্ছে ashraf.com টা হচ্ছে ডোমেইন এক্সটেনশন। আপনি তো এই যে ডোমেইন আর ডোমেইন এক্সটেনশন কিনতেছেন তাই না? আপনি যখন cPanel-এ ওয়ার্ডপ্রেস ইনস্টল করার আগে একটা অপশন পাবেন যে এখানে আপনি কোন ভার্সনটা নিচ্ছেন, ওখানে আপনাকে 4টা ভার্সন দেখাবে। আসলে আমি ওই জন্য আপনাদেরকে 4টা ভার্সন দেখালাম যে আমি যখন ওয়ার্ডপ্রেসটা ইনস্টল তাইলে কি 4টা ভার্সনই সিলেক্ট করা যায় না এনিওয়ান? আচ্ছা আপনি https ছাড়া কেন নেবেন? এটা আপনার গুগল ভাইয়া এখন ব্যাপারটা হচ্ছে একসাথে সিলেক্ট করা যায়। জি 4টা ভার্সন এট এ টাইম কি সিলেক্ট করা যায় একটা ওয়েবসাইটের জন্য? একটা করতে হবে আপনাকে। আপনাকে 4টা অপশন দেখাবে। আচ্ছা আপনি যখন SSL সার্টিফিকেট নেবেন কেন আপনি https ছাড়া করবেন? এস ছাড়া কেন করবেন আপনি? এটা তো গুগলের একটা র‍্যাঙ্কিং ফ্যাক্টর। এটা আপনি https ছাড়া তো গুগল আপনাকে এটা হচ্ছে ইউজার এবং আপনার মধ্যে মানে ডাটাগুলো এনক্রিপ্টেড রাখবে। আপনারা একটু সার্চ দিবেন আসলে https টা কি, এটা আমাদের ক্লাসে আস্তে আস্তে থাকবে। তবে আমি আপনাদেরকে এত ডিটেইলস বোঝানো চাচ্ছি না যে আসলে এগুলো ক্লাসগুলো তো আমাদের সামনে আছে, আপনারা বুঝতে পারবেন। তো আমি আসলে ক্যানোনিক্যাল ওই যে https এর একটা দেখা যাচ্ছে আপনার ওই যে তালা একটা আছে না আপনার লক করা উপরে ওই চার্জ বারে ওইটাই আর কি, ওইটাই হচ্ছে আমার https একদম। আমরা এগুলো ওয়েবসাইট অডিটেও দেখাবো, ওয়েবসাইট অডিটে আমরা যে যেগুলো আছে ওগুলাতে দেখাবো, এগুলো র‍্যাঙ্কিং ফ্যাক্টর। জি তখনই একদম ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা এখন বুঝেন যে আমার www ভার্সন আর নন www ভার্সন দুইটা জিনিস ব্যাপার আছে। এখানে আমি ক্যানোনিক্যাল ট্যাগের মধ্যে গুগলকে বলে দেব যে তুমি আমার এটাকে প্রায়োরিটি দাও, সিম্পল কথা শেষ। এবং ক্যানোনিক্যাল ট্যাগটা তার আমার ওয়েবসাইটে আছে কিনা সেটা আমি দেখে নিব, শেষ। এখানে আর দেখে নেওয়ার বিষয়টা একটু দেখাই দেন জাস্ট দেখে নেওয়ার কিভাবে দেখলাম এতটুকু দেখেন রাইট বাটন একটা বিষয় ছিল বা একটু জানার ছিল, এটা হলো আমরা ওই যে www যদি https ইউজ করি সেক্ষেত্রে কি www ইউজ করার প্রয়োজন আছে নাকি সেটা আমরা বাদ দিব, নাকি দুটো রাখাই বেস্ট? কোনটা? www তো আলাদা জিনিস, এটা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। আর https এর ব্যাপারটা হচ্ছে আলাদা, সেটা হচ্ছে ডাটাগুলো এনক্রিপ্টেড থাকবে আপনারা আর ইউজারদের মধ্যে, বুঝতে পেরেছেন? স্যার www দিলে তো http চলে আসবে। না না http সব সাইটে থাকে না, অনেক মানে http আলাদা www আলাদা, দুইটাই আলাদা আলাদা। ওটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব আর এটা হচ্ছে SSL সিকোয়েন্স সকেট লেয়ার, যেটা হচ্ছে আমরা ইউজার এবং আমাদের মধ্যে একটা এনক্রিপ্টেড ডাটা থাকে, মানে যে ডাটাটা আপনার হারায় ওটা হচ্ছে সিকিউরিটি মেইনটেইন করে বেসিক্যালি ওটাই হচ্ছে https। আপনাদের সবারই কাজ থাকলো ডিএনএস নিয়ে একটু রিসার্চ করবেন, ডিএনএস ব্যাপারটাকে এই জিনিসটা নিয়ে একটু পড়াশোনা করবেন, ঠিক আছে? তো আমরা ওদিকে যাচ্ছি না, দেখেন আমরা সাইটে আসার পরে রাইট বাটন ক্লিক করব, ইনস্পেক্টে যাব, ঠিক আছে? যাওয়ার পরে ইনস্পেক্ট না সরি এই যে ভিউ রাইট বাটন ক্লিক করব, ভিউ পেজ সোর্সে যাব, ঠিক আছে? এখানে কন্ট্রোল অ্যাপ দিব, অর্থাৎ ফাইন্ড এফ এ ফাইন্ড, মনে রাখবেন কন্ট্রোল অ্যাপ ফাইন্ড করতেছি আমরা। কাকে ফাইন্ড করতেছি? ক্যানোনিক্যালটাকে ফাইন্ড করব। এই যে সে কিন্তু ক্যানোনিক্যাল কোনটা করছে যে https নন w ভার্সনটাকে তুমি প্রায়োরিটি দাও, সে কিন্তু এটা ক্যানোনিক্যাল ট্যাগটা ইউজ করেছে। মেইনলি মনে রাখবেন ক্যানোনিক্যাল হচ্ছে একটা ট্যাগ যেটা আমি ইউজ করব গুগলকে আমার একটা ভার্সনকে প্রায়োরিটি দেওয়ার জন্য। সিম্পল কথা আমি বলছি, ক্যানোনিক্যাল একটা ট্যাগ যেটা আমি ইউজ করব গুগলকে বলবো যে তুমি আমার এই পেজটাকে প্রায়োরিটি দাও, সিম্পল কথা, ঠিক আছে? ওকে, এটা আমি কম্পিউটার অ্যানালাইসিস রাইট ক্লিক করে কোনটা গেলাম পেজের সাইটে যে রাইট ক্লিক করে ভিউ পেজ সোর্স বা কন্ট্রোল ইউ দিতে পারেন। দেখেন আমি কন্ট্রোল ইউ দিচ্ছি, আপনি মাথায় রাখেন কন্ট্রোল ইউ দিলে চলে আসবে ভিউ পেজ সোর্স। ওকে, কন্ট্রোল ইউ কন্ট্রোল এফ ওকে। এখানে কন্ট্রোল অ্যাপ মানে ফাইন্ড, অ্যাপ দিয়ে ফাইন্ড বোঝায়। ওকে, ক্যানোনিক্যাল লিখবেন বা এইখানে ছোট এ লিখলে আপনি এখানে পেয়ে যাবেন যে দেখেন একটার ভিতর একটাই আছে, এটা ক্যানোনিক্যাল আছে। ওকে, আচ্ছা ওকে, এখন আসেন টাইটেল ক্যারেক্টার। আমরা দেখব যে টাইটেল ক্যারেক্টার অলরেডি আমি আপনাকে বলেছি কত ক্যারেক্টারের মধ্যে থাকলে এটা আমার অপটিমাইজড হবে, কত ক্যারেক্টার রাখলে ওভার অপটিমাইজড হয়ে যাবে। ওকে, আমরা এসইও কোয়াকে দেখব। দেখেন টাইটেল 61 ক্যারেক্টার ইউজ করেছে, আমি বলেছিলাম যে 55 ক্যারেক্টারের মধ্যে ইউজ করতে হবে, তাহলে তার এখানে একটা দুর্বলতা আমরা পেয়েছি। ওকে, এটাকে আমরা রেড মার্ক করে রাখছি। মেটা ডেসক্রিপশন ক্যারেক্টার দেখব, মেটা ডেসক্রিপশন ক্যারেক্টার আমরা এখানে পেয়ে যাব, এটা ঠিক আছে 134 ক্যারেক্টার।
এখন গোসল করলে ওকে এখন আসেন হেডিং আমাদের যে মনে করেন গুগল আসলে কি করে যে কন্টেন্টটা লিখবেন সে একটা কোডিং এর ভাষায় নিয়ে যায় গুগল তো এটা বট তো কোডিং ভাষা ছাড়া বুঝবে না তো আসলে এই যে হেডিংটা দিবেন আপনি হেডিং দিয়ে বুঝাবেন যে আসলে আপনার মানে আমরা H1 থেকে H6 পর্যন্ত 7টা হেডিং ইউজ করি গুগল এই যে H1 যখন ট্যাগটা ইউজ করবেন গুগল বট যখন কোডিং এর ভাষায় পড়বে তখন সে যখন H1 H2 পাবে তখন সে চিন্তা করবে যে আসলে মানে কন্টেন্টের কি অবস্থা মনে করেন আমি এতক্ষণ বললাম যে টাইটেল ক্যারেক্টার বা মেটা টাইটেল যেটাই বলেন এটা তো আমার H1 এ থাকে তো সে তার রোবট মানে তার কোডিং এর ভাষায় পড়ে সে H1 এ বুঝবে যে সে H1 এর এই ব্যাপারটা আছে ঠিক আছে তাকে তো একটা ট্যাগ দিতে হবে তো আমাদের এরকম এসইওর ভাষায় আমরা হচ্ছে H1 থেকে H6 পর্যন্ত ট্যাগগুলো ইউজ করি এখন হেডিং এর ক্ষেত্রে আমরা দেখব তার H1 কি মাল্টিপল আছে কিনা আমরা কখনোই H1 মাল্টিপল ইউজ করব না আমরা যে কোনো কন্টেন্টে যে কোনো পেজের ক্ষেত্রে একটা H1 থাকবে তো আমরা দেখি আমাদের কম্পিটিটরদের কি অবস্থা এখানে হেডিং এর ক্ষেত্রে এই দেখেন তার H1 একটা আছে আপনি H2 বারবার ইউজ করতে পারেন সমস্যা নাই কিন্তু H2 এর আন্ডারে কখনো H1 থাকবে না ঠিক আছে আবার H3 এর আন্ডারে কখনো H2 থাকবে না অর্থাৎ এগুলো একটা সিকোয়েন্স মেইনটেইন করবে এগুলো আমরা কন্টেন্ট লেখার সময় বুঝে যাব দেখেন সে H1 একটা ইউজ করেছে মানে তার হেডিং অবস্থা ভালো ওকে আমরা হেডিং অবস্থা ভালো পেয়ে গেলাম দেন ইমেজের ক্ষেত্রে মেইন কথাটা হচ্ছে আমি একটু আগে বলেছি ইমেজে তার অল্টার টেক্সট ইউজ করতে হবে এবং অল্টার টেক্সটে তার কিওয়ার্ডটা রাখতে হবে তো সেটা আমরা এসইও কগের মাধ্যমে খুব সুন্দরভাবে পেয়ে যাব দেখেন আমরা তার 14টা ইমেজ পাচ্ছি যেটা উইদাউট অল্টার টেক্সট অর্থাৎ এই আমরা একটু আগে চেক করেছিলাম ম্যানুয়ালি তখন তার অল্টার টেক্সটটা পাই নাই কিওয়ার্ডও তো পাওয়ার কোশ্চেনই আসে না তার ইমেজের ক্ষেত্রে আমার এখানে অল্টার টেক্সট নেই তো আমি এখানে দিয়ে রাখবো ওকে এখন আসেন কিছু ব্যাপার টেক্সট টু HTML রেশিও দেখেন আমরা যখন ওয়ার্ডপ্রেসে যাই করি না কেন এখানে আমরা প্লাগইনস ইনস্টল করে যাই করি না কেন এগুলো কিন্তু আসলে PHP একটা কোডিং ভাষায় কিন্তু ট্রান্সফার হয় আমরা তো মেইনলি ওয়ার্ডপ্রেস দিয়ে কাজ করব তো এখানে একটা টেক্সট টু HTML রেশিও একটা ব্যাপার আছে এটা আমরা 50% এর উপরে যাতে না যায় তো আমরা এটা একটু দেখি দেখেন এখানে একটা ওয়ার্নিং দিয়ে রাখছে তাকে যে তার হচ্ছে 33.65% আমরা এটা যদি দেখেন টিপসে আসেন টিপসে এখানে একটা লেখা থাকবে যে 15% এর নিচে ইউজ করতে হয় তো এটা আমার মাথায় রাখবেন যে আপনার HTML টু টেক্সটটা 15% এর নিচে যাতে থাকে এখন যেহেতু তার 15% উপরে তাকে একটা ওয়ার্নিং দিয়ে রাখছে তো আমরা ওয়ার্নিংটা মাথায় নিব তার এখানে একটা প্রবলেম আছে ওকে আচ্ছা AMP অ্যাক্সিলারেটেড মোবাইল পেজ অর্থাৎ আমরা এখন এই প্রায় ইউজারগুলো কিন্তু মোবাইল থেকে আসে এখন আপনার মোবাইলে যে ইউজারটা আসতেছে সে ফ্রেন্ডলিনেস কেমন পাচ্ছে তো এইটার উপরে একটা স্কোর দিবে এই যে AMP এখানে AMP ভার্সনটা তার নাই তো এখানে তাকে একটা ওয়ার্নিং দিয়ে রাখছে তো আমরা এখানে আমরা যখন নিজেদের কাজ করব এই কাজগুলো আমরা ইমপ্লিমেন্ট অবশ্যই করব তার এখানে দেখতে পাচ্ছি যে AMPটাও নাই তাহলে আমি এখানে একটা গ্রিন সিগন্যাল পাচ্ছি ওকে দেন আসেন সাইট ম্যাপ দুই ধরনের সাইট ম্যাপ আছে ভালো করে খেয়াল করেন দুইটা সাইট ম্যাপ আছে একটা হচ্ছে গুগলের জন্য একটা হচ্ছে মানুষের জন্য আবার বলি আমি একটা গুগলের জন্য একটা মানুষের জন্য গুগলের জন্য যে সাইট ম্যাপ আছে সেটাকে আমরা বলি XML সাইট ম্যাপ এবং মানুষের জন্য যে সাইট ম্যাপটা আছে সেটা আমরা বলি HTML সাইট ম্যাপ বুঝতে পেরেছেন আচ্ছা আমরা যখন ওয়ার্ডপ্রেসের যে কাস্টমাইজেশনগুলো করব তখন আমরা সাইট ম্যাপগুলো ক্রিয়েট করে ফেলবো আচ্ছা সাইট ম্যাপ যে XML সাইট ম্যাপটা আসলে কি XML সাইট ম্যাপটা এমনভাবে সাজাই দিব গুগলকে সাজিয়ে দিব যে গুগল তুমি এভাবে এসে আমাদের সাইটটা ভিজিট করো মানে গুগলকে একটা ইনস্ট্রাকশন দিয়ে রাখবো মানে গুগলের জন্য এটা ফ্রেন্ডলি হবে আর HTML হচ্ছে আমাদের জন্য ফ্রেন্ডলি ধরেন আমি এই সাইটে গেলাম মনে রাখবেন HTML সাইট ম্যাপটা হচ্ছে ফুটারে থাকবে এই দেখেন এখানে আপনি ইম্পর্টেন্ট লিঙ্কগুলো দিয়ে রাখবেন যেমন অ্যাবাউট আস সে ক্যারিয়ার প্রাইভেসি পলিসি অ্যাফিলিয়েট ডিসক্লোজার এগুলো কিন্তু আমরা আমাদের সাইটে ইউজ করব অ্যাবাউট আস প্রাইভেসি পলিসি অ্যাফিলিয়েট ডিসক্লোজার
টার্মস অফ সার্ভিস, দেন দেখেন এসে আরও কিন্তু কয়েকটা ইউজ করে রাখছে। তো আপনি যাতে ইউজার এসে খুব সহজে আপনার এখানে এই ইম্পর্টেন্স লিঙ্কগুলো পেয়ে যায়, তাহলে কি এটা ইউজার ফ্রেন্ডলি হবে। এটাকে আমরা বলি HTML সাইট ম্যাপ। আরেকটা হচ্ছে XML সাইট ম্যাপ। এখন এই সাইটের কি XML সাইট ম্যাপ আছে কি নেই সেটা আমরা চেক করতে হবে। তো সেটা চেক করার জন্য আমরা তার ডোমেন ইয়াটা নিলাম। ওকে, নেয়ার পরে আমরা একটা স্ল্যাশ দিব, স্ল্যাশ দেওয়ার পরে লিখব সাইট ম্যাপ ডট XML। ওকে, তাহলে বলতেছে যে ইউজড এসইও, আমরাও ইউজড এসইও দিয়েই করব। তার সাইট ম্যাপটা ইউজড এসইও দিয়ে জেনারেট করা হয়েছে, তো সুতরাং তার এখানে একটা ইয়েস পাবে। ওকে, সাইট ম্যাপটা আশা করি ক্লিয়ার। দেন robot.txt তে আমরা আসি। robot.txt আমরা একটু আগে দেখেছিলাম এসইও কোয়াকে, তার robot.txt ইমপ্লিমেন্ট করা হয়নি। ওকে, তাহলে আমরা এখানে একটা পাচ্ছি নো। দেন গুগল অ্যানালাইটিক্স, আমরা গুগল অ্যানালাইটিক্স আমাদের সাইটের সাথেও গুগল অ্যানালাইটিক্স এবং সার্চ কনসোল হচ্ছে ফ্রি, গুগলের ফ্রি টুলস, যেগুলোর মাধ্যমে আমরা একটা ওয়েবসাইটের পুরো একটা প্ল্যানিং বা মনে করেন অ্যানালাইটিক সব তথ্য পেয়ে যায়, যে কোথা থেকে ইউজার আসতেছে, এই টাইমে কয়জন ইউজার আমাদের সাইটে আছে, কোন কিওয়ার্ডে সবচেয়ে র্যাঙ্ক করতেছে, কোন কিওয়ার্ডে সবচেয়ে বেশি ইউজার আসতেছে, এই সব বিষয়ে আমরা গুগল অ্যানালিটিক্স মাধ্যমে জানতে পারবো। তো আমরা দেখি তার গুগল অ্যানালিটিক্স অ্যাড করা আছে। ওকে, গুগল অ্যানালিটিক্স অ্যাড করা আছে। তো এখানে আরও অনেক ওরা দিয়ে রাখে যে ফ্যাব আইকন, এই জিনিসগুলোও নিতে পারেন আপনারা, তবে আমি ইম্পর্টেন্ট জিনিসগুলো নিলাম আর কি। ওকে, এই হলো আমার অন পেজের চেকলিস্টগুলো। এই এমপি ইনফরমেশনটা কোন জায়গা থেকে নিয়েছেন একটু আবার দেখুন তো। এমপি আপনি সার্চ কোয়াকে পাবেন, এসইও কোয়াকে পাবেন, এই যে আচ্ছা অ্যাক্সিলারেটেড মোবাইল পেজ। আচ্ছা ওকে, দেন অফ পেজ অ্যানালাইসিসে আসি আমরা। ফুল মিনিংটা কি জানো? জি জি, এমপির ফুল মিনিংটা অ্যাক্সিলারেটেড মোবাইল পেজ, অর্থাৎ মোবাইল পেজে আপনি কত দ্রুত লোড নিতে পারতেছেন, মেইন কথা হচ্ছে এটা। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, অফ পেজ অ্যানালাইসিসের ক্ষেত্রে কয়েকটা ব্যাপার আছে, একটু স্লাইডে যাই। আচ্ছা, আমরা কোথায় আসলাম? ওকে, অন পেজ অ্যানালাইসিস শেষ আমাদের, অফ পেজ অ্যানালাইসিস। ওকে, অফ পেজ অ্যানালাইসিসে এখানে ছোট একটা আমাদের কাজ, যেটা হচ্ছে কি কি চেক করব আমরা মেইনলি একটা ওয়েবসাইটের ক্ষেত্রে। ফার্স্ট অফ অল আমরা লিঙ্কটা একটু বোঝার চেষ্টা করি। ডু ফলো, নো ফলো। এখন লিঙ্ক আমরা সাধারণত দুই ধরনের, মানে যে লিঙ্কে আমার ওয়েবসাইট, আমি তো আসলে ব্যাকলিঙ্কটা কি ফেসবুক, আমি আপনাদেরকে একটু আগে যেটা বললাম যে ফেসবুকে আপনার সাইটটা দিয়ে আসবেন, আপনার সাইট থেকে মানে ফেসবুক থেকে আপনার সাইটে ভিজিটর আসবে, এটাই হচ্ছে আমার ব্যাকলিঙ্ক। এখন ব্যাকলিঙ্কের কিছু ধরন আছে, একটা হচ্ছে ডু ফলো, একটা হচ্ছে নো ফলো। ডু ফলোটা হচ্ছে কি, দেখেন ডু ফলো থেকেও আপনি ভিজিটর পাচ্ছেন, নো ফলো থেকে ভিজিটর পাচ্ছেন। আসলে ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হচ্ছে ডু ফলোর ক্ষেত্রে আপনার লিঙ্ক জুস পাস হবে। লিঙ্ক জুসটা আসলে কি? লিঙ্ক জুসটা হচ্ছে যে ওয়েবসাইটে আপনি ব্যাকলিঙ্কটা করছেন, ওই ওয়েবসাইটে যে এসইও স্ট্রেংথটা আছে, সেই এসইও স্ট্রেংথটা আপনার ওয়েবসাইটে ইফেক্ট ফেলবে। যদি ওয়েবসাইটে স্প্যাম স্কোরটা বেশি থাকে, স্প্যাম স্কোরটা আপনার সাইটেও চলে আসবে। ওয়েবসাইটে যে স্প্যাম স্কোর লো থাকে এবং যদি আপনার ডিএপি অনেক হাই থাকে, ওই ওয়েবসাইটের ক্ষেত্রে কী হবে? আপনার সাইটে ইফেক্ট পড়বে, আপনার সাইটের ডিওপিও বেড়ে যাবে। আশা করি ডু ফলো এবং নো ফলো বুঝতে পেরেছেন। ভাইয়া, স্প্যাম স্কোর কি একটা ওয়েবসাইটের জন্য ক্ষতিকর কিনা? হ্যাঁ, ক্ষতি অবশ্যই।
স্প্যাম স্কোরটা হচ্ছে গুগলের একটা গুগল বলতেছি মজের 17টার কার্ড আছে, যে মানে ওই যে আমরা রেড কার্ড ইয়েলো কার্ড আছে না, তো ওই কার্ডের উপর ভিত্তি করে সে স্প্যাম স্কোরটা দেয়, বুঝতে পেরেছেন? তো স্প্যাম স্কোর আমরা একটা 5%-এর উপরে, মানে শুরুতে যখন আমরা ব্যাকলিংকগুলো করব 5% উপরে আমরা ব্যাকলিংকগুলো নিব না সাধারণত। আচ্ছা এখন আপনারা বলতে পারেন জি না স্প্যাম স্কোর রিমুভ করার কোনো ইয়ে আছে কি? জি আছে, আপনি ডিসবাউ গুগল সার্চ কনসোলে ডিসবাউ করে দিতে পারেন, যে লিঙ্কগুলোতে বেশি স্প্যাম হয়ে যাচ্ছে আপনি ডিসবাউ করে দিবেন। আচ্ছা তারপর হচ্ছে আপনারা এখন বলতে পারেন আসলে বললেন তো ডু ফলো নো ফলো, এখন এই ডু ফলো নো ফলোগুলো আমরা কত পার্সেন্টে ইউজ করব বা কেমন ইউজ করব? হ্যাঁ ডু ফলো আর নো ফলোর মধ্যে পার্থক্যটা একটু কাইন্ডলি আরেকবার বলুন। নো ফলোতে আপনার শুধু ভিজিটর আসবে, আর কোনো কিছু হবে না। নো ফলোতে নো ফলো অর্থাৎ ফলো করবে না। কি ফলো করবে না মানে আমি বাংলা ভাষায় আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি। ফলো করবে না হচ্ছে লিঙ্ক জুস। লিঙ্ক জুসটা হচ্ছে কি, ওই ওয়েবসাইটে যে এসইও স্ট্রেংথটা আছে সে এই ওয়েবসাইটে ইফেক্ট আসবে না, মানে আপনার জাস্ট ট্রাফিক পাবেন, ট্রাফিক আসবে কিন্তু কোনো ওই ওয়েবসাইটে যদি এসইও স্কোর যেটা থাকবে সেটার ক্ষেত্রে কোনো এসইও ইফেক্ট আপনার ওয়েবসাইটে আসবে না। আর ডু ফলো হচ্ছে, ডু ফলো মানে কি এখানে বলা হচ্ছে কি ফলো করো, মানে কি হবে লিঙ্ক জুস পাস হবে, অর্থাৎ ওই ওয়েবসাইটের এসইও ইফেক্টটা আপনার ওয়েবসাইটেও আসবে। আচ্ছা আচ্ছা তাহলে ডু ফলোটাই হলো মানে ডু ফলো আমরা এটা কি মানে পজিটিভ মানে বেশি স্ট্রেংথ কি ডু ফলো কে আমরা কনসিডার করব না? আপনি সব যে ডু ফলো করে রাখলে কিন্তু গুগলের কাছে একটা ব্যাড ইফেক্ট পাবেন। আপনি এটা ব্যালেন্স করতে হবে। 64 আমি ওটাই বলছিলাম যে 60-40 একটা ফলো করতে পারেন, বা 70-30 ফলো করার দরকার নেই, আপনি 40-60 ফলো করেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা ওকে, আমরা কিভাবে বুঝবো যে এই সাইডে করলে এটা ডু ফলো হবে, ওই সাইডে করলে এটা নো ফলো হবে, নাকি কোনোভাবে মেনশন করার অপশন আছে? এটা এখন দেখবো আমরা। আচ্ছা এখন দেখেন আমার কম্পিটিটরদের যে ইয়াগুলো আছে, আমরা কোথায় অ্যানালাইসিস করতেছিলাম, একে নাকি? আচ্ছা এই যে লিঙ্ক অ্যানালাইসিসে ক্লিক করলে আমাদেরকে মজে নিয়ে যাবে, ঠিক আছে? ওকে এখানে আমরা ওর সব লিঙ্কগুলো পেয়ে যাব। ওকে আমি ইনবাউন্ড লিঙ্কে যাচ্ছি। ইনবাউন্ড লিঙ্কে আসার পরে এর যে জায়গায় আপনার লিঙ্ক করা আছে এগুলো আমরা সব পেয়ে যাব। তার লিঙ্ক অবশ্য কমই আছে অন্য সাইডে। দেখেন এখানে আমরা ফলো বলতে ডু ফলো আর কি, ওই যে ডুটা ইউজ করে না, জাস্ট ফলো এরকম জিনিসটা আর কি। আরেকটা হচ্ছে নো ফলো। তো আপনি যদি ফলো ক্লিক করেন তাহলে আপনি এই যে ফলোর ইয়াগুলো পাবেন, ফলো এবং অ্যাক্টিভ যে লিঙ্কগুলো আছে সেগুলো পাবেন। পাশাপাশি যদি আমি ফলোটাকে আনসিলেক্ট করে দিই, নো ফলো, ওকে ওর নো ফলো কোনো লিঙ্ক নেই। আচ্ছা আমরা আরেকটা সাইটে যাই দেখি কি হয়। এগুলো আসলে নতুন সাইট তো, দেখি এর কি অবস্থা, এর মানে পাবো কিছু। আচ্ছা এর ভালোই ব্যাকলিঙ্ক আছে। আচ্ছা ফলোটাতে দেখি তার কি কি ফলো লিঙ্ক আছে। এই যে এইগুলো হচ্ছে তার ডু ফলো লিঙ্ক, ওকে। আর হচ্ছে এইখানে যদি আমরা যাই নো ফলো, জাস্ট ক্লিক করে দেই, এই লিঙ্কগুলো হচ্ছে তার নো ফলো লিঙ্ক, ওকে। এখন আমরা চাই ফলো ডু ফলোগুলো লিঙ্কগুলো সিলেক্ট করে, অ্যাক্টিভ লিঙ্কগুলো সিলেক্ট করে আমরা এগুলো ডাউনলোড করে নিই। এই যে এক্সপোর্ট সিএসভি ফরম্যাটে ডাউনলোড করে নিই। আমরা স্প্যাম স্কোরগুলো একটু কনসিডার করব। আপনারা দেখতে পাচ্ছেন তো না? হ্যালো জি দেখা যাচ্ছে, জি দেখা যাচ্ছে। আচ্ছা আমরা ডিলিট করে দিচ্ছি। আমরা ইউআরএল গুলো নিব, ওকে। টাইটেল আমার লাগবে না। আচ্ছা অ্যাঙ্কর টেক্সটটা তো আপনারা বুঝেন নাকি? অ্যাঙ্কর টেক্সট হলো যে লিংকের, আমি একটু প্র্যাকটিক্যালি দেখাই।
যে টেক্সটের উপর আপনার একটা লিংক ইমপ্লিমেন্ট করা থাকবে। দেখেন এই যে এইটা হচ্ছে আমার অ্যাঙ্কর টেক্সট, অর্থাৎ এখানে আমি এই ওয়ার্ডটাকে সিলেক্ট করে এখানে আমার যখন ওয়ার্ড পেজে আমি কাজ করব এখানে একটা লিংকের অপশন চলে আসবে, দেন এটাকে ক্লিক করলে কিন্তু আমি অন্য একটা পেজে যাচ্ছি। এটাই হলো আমার অ্যাঙ্কর টেক্সট। আচ্ছা আমি এইটা রাখবো না, অ্যাঙ্কর টেক্সটটাও রাখবো না, আমার স্প্যাম স্কোর লাগবে, PADA লাগবে, এটাও লাগবে না। ওকে আচ্ছা আউটবাউন্ড এগুলো আমার দরকার নেই। আচ্ছা মেইনলি হচ্ছে আমরা স্প্যাম স্কোরটা দেখব। ইনবাউন্ড আউটবাউন্ড শব্দগুলো একটু আমাদেরকে একটু বুঝিয়ে দিন তো। আচ্ছা আউটবাউন্ড বলতে কি বোঝাচ্ছেন বলেন তো? বুঝি না তো। আউটবাউন্ড মানে কি আমার এখান থেকে আমি কাউকে লিংক শেয়ার দিচ্ছি, বাইরের লিংক। হ্যাঁ আমার এখান থেকে লিংক দিচ্ছি। আবার ইনবাউন্ড কি অন্যের কাছ থেকে আমার লিংক আসতেছে, তাই তো? তাহলে আমি যখন দেখেন এখানে ক্লিক করলাম, দেখেন ইনবাউন্ডটা কি মানে তার এখানে যে সাইটগুলোর কি করেছে অন্য সাইট থেকে ব্যাকলিংক করেছে সেগুলো হচ্ছে আমার ইনবাউন্ড। মানে আমার সাইটে দেখেন এই সাইটটা কি ছিল, এটাই তো ছিল। তাহলে আমি যখন ইনবাউন্ড লিংকে ক্লিক করতেছি তাহলে বাইরের যে ওয়েবসাইটগুলো আছে অর্থাৎ যে ওয়েবসাইটগুলো আমাকে লিংক দিয়েছে সেটা হচ্ছে আমার ইনবাউন্ড, অর্থাৎ আমার কাছে যেটা ইন হচ্ছে আবার আমার থেকে যেটা আউট হচ্ছে, বুঝতে পেরেছেন? আমার কাছে ইন হলে সেটা ইনবাউন্ড এবং আমার কাছ থেকে আউট হলে সেটা হচ্ছে আউটবাউন্ড। ওকে আচ্ছা আচ্ছা, অন্য কোনো ওয়েবসাইটে কোনো ভিজিটর গিয়ে যদি সাজেস্টেড হয় যে ওই ওয়েবসাইটে যাও, আমার ওয়েবসাইটের কথা বলতেছি, তার মানে ওটা আমি ইনবাউন্ড হিসেবে ধরে নেব, সেটা আউটবাউন্ড লিংক। মানে আমি অন্য ওয়েবসাইটে লিংক দিচ্ছি, যেমন আমার ওয়েবসাইটে আমি একটা উইকিপিডিয়াকে একটা লিংক দিলাম, মানে আমার কন্টেন্ট থেকে উইকিপিডিয়াতে গেল, এটা আমার আউটবাউন্ড লিংক। আবার আমার লিংকটা আমার পেজে কোনো লিংক যদি অন্য কোনো ওয়েবসাইটে অ্যাঙ্কর টেক্সটের মাধ্যমে দেয়া থাকে তাহলে সেটা আমার হচ্ছে ইনবাউন্ড লিংক, বুঝতে পেরেছেন? আমি একবার বলি, আমাদের ওয়েবসাইটে ঢুকে এখান থেকে কোনো লিংকে ক্লিক করে যদি অন্য কোনো ওয়েবসাইটে যায় এটা হচ্ছে আউটবাউন্ড। আবার অন্য কোনো ওয়েবসাইটে গিয়ে যদি ওখানে কোনো লিংকে ক্লিক করে আমার ওয়েবসাইটে আসে সেটা ইনবাউন্ড। দেখেন এই ওয়েবসাইটের এই যে অ্যাঙ্কর টেক্সটের উপরে আপনার লিংকটা ক্লিক করা ছিল, ঠিক আছে? তাহলে ওই ওয়েবসাইট থেকে আপনার লিংকে ক্লিক করে এখানে আসতেছে, তাহলে এটা হচ্ছে আমার ইনবাউন্ড লিংক, তাই তো? আপনি ওকে বুঝতে পেরেছেন? ঠিক আছে আচ্ছা ওকে। এখন দেখেন আমরা এখানে চাচ্ছি যে আমরা 5% নিচে যেসব স্প্যাম স্কোরের দিকে আমরা আগে তাকাবো, যে 5%-এর নিচে যেসব সাইটগুলো আছে সেই সাইটগুলো আমরা মানে ভবিষ্যতে যদি আমরা ব্যাকলিংক করি ওই সাইটগুলোতে আমরা ব্যাকলিংক করতে পারবো। তো আমি এখানে একটা জিনিসের মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। আচ্ছা আমরা এখানে ডাটাতে যাচ্ছি, ডাটা থেকে স্টোরে যাই। এখন শর্ট বাই ধরেন স্প্যাম স্কোর স্মলেস্ট টু লার্জেস্ট। ওকে দেখেন আমি এখানে শর্ট বাই দিলাম স্প্যাম স্কোর, ওকে স্মলেস্ট টু লার্জেস্ট। ওকে তাহলে আমার স্প্যাম স্কোর অনুযায়ী আমার এটা হয়ে গেল। দেন আমি কি করব, এখান থেকে এই ইয়াগুলো সাইটগুলো ডিলিট করে দেব। ওকে তাহলে আমি কিছু 30 আফই আছে, সমস্যা নেই আমার দিয়ে। তো আমি এই যে 1% যে স্প্যাম স্কোরগুলো পেলাম এগুলোতে আমি কি করতে পারি, আমি আমার ব্যাকলিংক জেনারেটও করতে পারি। মানে এইভাবে আমি কিন্তু আমার কম্পিউটার থেকে ব্যাকলিংকগুলো নিয়ে নিতে পারি। তো আশা করি ব্যাকলিংকের ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। ভাই ওনার থেকে যদি আমি ব্যাকলিংকগুলো নিই, ব্যাকলিংক নিয়ে যদি আমি ইউজ করি আমার কোনো সাইটের সমস্যা হবে কিনা? না সমস্যা হবে না, ওরা ব্যাকলিংক দেয় কিনা সেটা তো আপনাকে আগে দেখতে হবে। ওরা যদি আপনার টাকা ছাড়া আপনাকে ব্যাকলিংক না দেয় তখন কি করবেন? ও আচ্ছা 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 ভাই ব্যাকলিংকের জন্য মানে এটা কি মানে কেনা যায় নাকি? এটা ঠিক বুঝি নাই, এটা একটু বলবেন না? ফ্রিতে পাওয়া যায় না? ব্যাকলিংক আমরা ব্যাকলিংক ক্লাসেই বুঝি। আমি জাস্ট এখানে অ্যানালাইসিসটা আপনাকে বললাম আর কি, যে আর ওর কতগুলো ব্যাকলিংক করা আছে বা ওর ব্যাকলিংক শক্তিটা কেমন এই জিনিসগুলো বোঝানোর আগে। আসলে ব্যাকলিংকটা তো এসইওর একদম ডেপথ একটা নলেজ। তো আপনারা আসলে ব্যাকলিংক আমাদের ক্লাস আছে, আউটবাউন্ড লিংক। ঠিক আছে ভাই ঠিক আছে,
আউটবাউন্ড লিংক তো ওটা আমরা তো ক্লাস পাবো। হ্যাঁ ক্লাস পাবেন। ওকে আমাদের ফার্স্ট কলামে যে লিংকগুলো ইউআরএল লিংকগুলো আছে এই সাইটগুলোতে সে গিয়ে ইনবাউন্ড আউটবাউন্ড লিংকগুলো করছে নাকি ব্যাকএন্ডগুলো করছে ওই সাইটগুলোতে সে তার লিংকটা ইমপ্লিমেন্ট করেছে। মেইনলি সেটা হচ্ছে ইনবাউন্ড লিংক, বুঝতে পেরেছেন? তার ওয়েবসাইট থেকে না এটা কিন্তু, হ্যাঁ ওই ওয়েবসাইটগুলোতে ওই অ্যাঙ্কর টেক্সটে তার এই মানে সাইটের লিংকগুলো ইমপ্লিমেন্ট করা আছে, এটা ইনবাউন্ড লিংক। আচ্ছা বলছি ওই ওয়েবসাইটগুলোতেই তার সাইটের লিংক ওখানে ইমপ্লিমেন্টেশন করা আছে। তো আপনি চাইলেও ওদের ওয়েবসাইটে করতে পারেন আপনার লিংকগুলো, আপনি যাই ওদের ওয়েবসাইটে গিয়ে আপনার লিংকটা দিয়ে আসবেন আর কি। ব্যাকলিংক তো অনেক ধরনের ব্যাকলিংক আছে, প্রোফাইল ব্যাকলিংক আছে, আপনার হচ্ছে কোশ্চেন আনসার ব্যাকলিংক আছে, ঠিক আছে, ওয়েব 2 আছে, এগুলো করতে পারেন। তবে এইগুলো আসলে অ্যাফিলিয়েটের ক্ষেত্রে তেমন করার জন্য করা আর কি, বুঝতে পেরেছেন? আপনার মেইনলি হচ্ছে গেস্ট পোস্টিং করতে হবে। যেমন আপনি কন্টেন্ট লিখে একটা কন্টেন্ট আপনি ওদের সাইটে পাবলিশ করলেন, তখন ওই ব্যাকলিংকটার ভ্যালুটা অনেক বেশি এই অ্যাফিলিয়েট সাইটের ক্ষেত্রে আর কি। তো একটা ভালো ডোমেন পেজ, অথরিটি পেজে যদি আপনি ভালো করতে পারেন, ভালো ব্যাকলিং করতে পারেন, আপনার ডিএটা অনেক বেড়ে যাবে। তো এটাই আসলে আমাদের আজকে ক্লাসে ছিল আর কি। তো আমি অ্যাডভান্স কিছু দেখানোর চেষ্টা করবো ভাবছিলাম, আপনাদের টাইমও শর্ট বা টাইম যা দেখালাম, আর তো আমি একটু দেখাই। এটা তো আমাদের মেইনলি হচ্ছে কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে আমরা যে কিওয়ার্ড রিসার্চের যে কাজগুলো করব এগুলা দেখবো আর কি। আর মেইনলি হচ্ছে আফটার 6 মান্থ আপনার কিন্তু যখন অনেকগুলা কিওয়ার্ড হয়ে যাবে, তখন কিন্তু আপনি আপনার কম্পিটিটরদের সাথে কিওয়ার্ড গ্যাপগুলো খুঁজে বের করবেন, ব্যাকলিং গ্যাপগুলো খুঁজে বের করবেন, দেন ওই যে গ্যাপগুলো আছে সেগুলোতে আপনি ওই কিওয়ার্ডগুলো আবার নেবেন। এগুলো হচ্ছে আপনার একটু অ্যাডভান্স এসইওর ক্ষেত্রে আর কি, যে আসলে আমি অনেক কিছু রিসার্চ করে দেন হচ্ছে কাজগুলো করতে হয় আর কি। তো এগুলো একটু অ্যাডভান্স লেভেলের, কারণ এগুলোর জন্য আপনার এখন তো আপনার কিওয়ার্ড একটাও নেই। আচ্ছা আমি জাস্ট একটু করে দেখাই আপনাদেরকে, বেশিক্ষণ টাইম নিব না। আমি কয়েকটা ফাইলও অবশ্য ওপেন করে রেখেছিলাম আপনাদের জন্য। আচ্ছা এখানে ধরেন আপনার একটা সাইট আছে, যে সাইটে আপনার এই কিওয়ার্ডগুলো ইমপ্লিমেন্ট করা। আচ্ছা আমি তো একটু লাইভই দেখাই আপনাদেরকে। এটা কিন্তু একটা অ্যাডভান্স, আমি বলে দিচ্ছি আগে, আপনারা এখন এটা মাথায় রাখবেন না, জাস্ট দেখার জন্য দেখা। মনে করেন এই সাইটটা হচ্ছে আপনার, ঠিক আছে? জাস্ট আমি ইউআরএলটা নিচ্ছি, আমি কিওয়ার্ড প্ল্যানারে যাচ্ছি। গুগল প্ল্যানারে যখন আমরা অ্যাকাউন্ট করেছিলাম আমরা দেখেছিলাম কিওয়ার্ড রিসার্চ কীভাবে করতে হয়। তো আমরা মেইনলি এখন দেখব হচ্ছে একটা ওয়েবসাইটে কী কী কিওয়ার্ড আছে সেগুলো দেখব আমরা, এবং ওর সাথে আমার কম্পিটিটরদের পার্থক্যটা কোথায় সেটা আমরা দেখব। ডিসকভার নিউ কিওয়ার্ড, দেখেন এখানে যে স্টার্ট উইথ কিওয়ার্ড, আমরা কিন্তু এখানে কিওয়ার্ড ইমপ্লিমেন্ট করেছিলাম। আমরা এখন একটা ওয়েবসাইটের কিওয়ার্ডগুলো দেখব। এই ওয়েবসাইটের কিওয়ার্ডগুলো আমরা কী কী আছে একটু নিয়ে নিই। ওকে, তো আমরা এই ওয়েবসাইটের 38টা কিওয়ার্ড পাচ্ছি। এই সাইটটা হয়তো নতুন, যাই হোক আপনার যখন ওয়েবসাইট 1 বছর হয়ে যাবে আপনার কিন্তু এখানে মিনিমাম 300 তো কিওয়ার্ড হবেই। আচ্ছা যাই হোক, আমরা এটা একটু ডাউনলোড করে নিচ্ছি সিএসভি ফরম্যাটে। ধরেন এটা আপনার ওয়েবসাইট, এখান থেকে আপনারা এই কিওয়ার্ডগুলো নিয়ে নেবেন, জাস্ট কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে যে এক্সেল শিটে যেটা আছে সেটা আমি একটু দেখাবো। একটা এখানে একটা ইয়ে আছে, আমি একটা রুল অ্যাপ্লাই করি। এখানে আপনি কিওয়ার্ডগুলো আমি সিলেক্ট করতেছি আপাতত, এগুলো আমি ডিলিট করে দেবো এখন। এটা আমার সাইটের কিওয়ার্ড, আপনি আপনার সাইটের কিওয়ার্ডগুলো ইমপ্লিমেন্ট করবেন। ধরেন
যাই হোক, আচ্ছা আমি নিচেই করি এটা। হ্যাঁ, এটা হচ্ছে আমি এখানে একটা রেড মার্ক দিয়ে রাখি বা এখানেই দিয়ে রাখি, যেখানে একটা দিয়ে রাখলাম যে আমার এরপর থেকে এটা শুরু হচ্ছে। এটা আমার ধরেন আপনার সাইডের কিওয়ার্ডগুলো এগুলো। হ্যাঁ, এখন হচ্ছে আপনার কম্পিটিটরকে খুঁজবেন। এটা ছিল, আচ্ছা আমার কম্পিটিটর কে ছিল, ধরেন আমার কম্পিটিটর এ ছিল। এটাকে আমরা কিওয়ার্ড গ্যাপ বলে থাকি আর কি। তো এই আমি আবার কিওয়ার্ড প্ল্যানারে যাচ্ছি। এখন আমি কম্পিউটারের সাইটটা দিব। ওকে, দেওয়ার পরে গেট রেজাল্টসে যাই। ওকে, তার 1685টা কিওয়ার্ড আমি পাচ্ছি। ওকে, আমি এই কিওয়ার্ডগুলো ডাউনলোড করে নিচ্ছি। ওকে, এখন আমি তার এই কিওয়ার্ডগুলো কপি করে নিই। অতগুলো কিওয়ার্ড আমি আপাতত নিচ্ছি না। আর যাই কিওয়ার্ড আছে গ্যাপ তো অনেক পাবো, যেহেতু আমার ওখানে মাত্র 38টা ছিল। এখান থেকে শুরু হয়েছে, তো আমি এখানে কিওয়ার্ডগুলো পেস্ট করতেছি। দেখেন এই বি কলামে রেখেছি আমার কিওয়ার্ডগুলো, এখানে রেখেছি আমার কম্পিউটারের কিওয়ার্ডগুলো। ঠিক আছে, এখন দেখেন আমি এখানে ইয়া করার পরে দেখেন এখানে একটা সূত্র রেখেছি। সূত্রটা হচ্ছে দেখেন একটু ভালো করে খেয়াল করে, ইকুয়াল ম্যাচ। তারপর হচ্ছে আমার এই যদি আপনি একদম প্রথম থেকে, এটা তো 504 দেখাচ্ছে, 504 নাম্বার কলাম, আপনি যদি প্রথমটা শুরু করেন তাহলে A1 দিবেন, A1, B, B, এই সূত্রটা অ্যাপ্লাই করবেন। ওকে, ওকে, আমি সূত্রটা এখানেই দিচ্ছি। যতটুক কিওয়ার্ড আছে আমি ওটুক নিয়ে যাব। তাহলে দেখেন অর্থাৎ আমার এই কিওয়ার্ডগুলো যে এর সাথে দেখেন এই কিওয়ার্ডটা কততে ম্যাচ হচ্ছে। আচ্ছা, এখানে প্রবলেম হয়ে গেছে কি, আমার ওই উপরেগুলো কিন্তু সে ট্র্যাক করতেছে। দেখেন এই যে 23 নম্বরে আমার এই কিওয়ার্ডটা আছে, আমি এগুলো আপাতত রিমুভ করে দিই, ডিলিট করে দিই। আমার আগে কিওয়ার্ডগুলো অনেকগুলো মিলে যাচ্ছে তো। এই যে দেখেন এখানে একটা কিওয়ার্ড গ্যাপ পাচ্ছি, এই কিওয়ার্ডটা আমার নেই, আমি এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করে নিই। দেন এখানে নন অ্যাপ্লিকেবল যে জিনিসগুলো পাবেন সেখানে হচ্ছে আপনি এই কিওয়ার্ডগুলো আবার কাজ করবেন। ওকে, এই যে এই কিওয়ার্ড গ্যাপগুলো আপনারা খুঁজে বের করবেন। তো এটা আপনাদের জাস্ট অ্যাডভান্স দেখানোর জন্য দেখানো, আর আপনারা এখন এটা নিয়ে মাথা খাটানোর দরকার নেই। আমি এর আগে ক্লাসে যা যা দেখিয়েছি এগুলো একটু ভালো করে প্র্যাকটিস করবেন। ওনার নাম্বারগুলো কিসের? 530, 32, 560 এই নাম্বারগুলোর পার্থক্যটা কেন? কলামের নাম্বারগুলো এই যে 532 দেখেন,
এই কিওয়ার্ডটা এত কলামে আছে, মানে আমি আপনাকে মেইনলি যে জিনিসটা বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে দেখেন আমি এক কলামে আমার কিওয়ার্ডগুলো রেখেছি, আর এক কলামে হচ্ছে আমার কম্পিটিটরের কিওয়ার্ডগুলো রেখেছি। এখন আমার কিওয়ার্ডের সাথে আমার কম্পিটিটরের কিওয়ার্ডগুলো কোথায় মিল আছে সেটা খোঁজার চেষ্টা করতেছি আমি একটা সূত্র দিয়ে। তো আচ্ছা, তো যে কিওয়ার্ডগুলো আমার ম্যাচ হচ্ছে না তাহলে সেই কিওয়ার্ডগুলোকে আমার ইমপ্লিমেন্ট করা হয়নি, আমি এখন ওই কিওয়ার্ডগুলো নিয়ে কাজ করব। বুঝতে পেরেছেন আমার থিমটা ধরতে পেরেছেন? এটাকে বলে কিওয়ার্ড গ্যাপ, মানে এসইও এর ভাষায় বলা হয় কিওয়ার্ড গ্যাপ। আপনি এটা কিন্তু আপনি কন্টেন্টে একাধিক মাল্টিপল কিওয়ার্ড কি ইউজ করা যায়? আপনি ওটা একটা ফোকাস কিওয়ার্ড একটা কিওয়ার্ড একটা কন্টেন্টে থাকবে, আপনি একটা কিওয়ার্ড দিয়ে একটা কন্টেন্টে র্যাঙ্ক করাবেন। কিন্তু আমরা যখন এলএসআই ইউজ করব, এলএসআই বলতে ওই কিওয়ার্ডের সাথে আমি এলএসআই বুঝাইছিলাম আপনাদেরকে, বুঝিয়েছিলেন বুঝছি, রিলেভেন্স কিওয়ার্ড, যে রিলেভেন্ট থাকবে ওই কিওয়ার্ডগুলো কিন্তু আমরা অনেক সময় র্যাঙ্ক হয়, কারণ ওই কিওয়ার্ডগুলো কিন্তু একটা সার্চ ভলিউম থাকে। আপনার সব সময় একটা কিওয়ার্ড একটা কন্টেন্ট অলওয়েজ ফোকাস থাকবে, কখনো ডাবল কিওয়ার্ড। এবং এই মেইন কিওয়ার্ডটাকে আমি কন্টেন্টের মধ্যে কয়বার ইউজ করতে পারবো? 1002বার। আপনি যদি 5000 কন্টেন্ট লেখেন। আচ্ছা ভাইয়া, আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে ধরেন আমি দুইটা কিওয়ার্ড নিলাম, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, একটা প্রোডাক্টের জন্য। আমি এটা চার্জ ভলিউম হচ্ছে 10, বিটার চার্জ ভলিউম হচ্ছে 12। আমি কিন্তু একটা কন্টেন্টে এটা ইউজ করলাম দুইবার, বিটাকে আমি ইউজ করতে পারবো একবারের মতো? রিলেভেন্ট আছে? হ্যাঁ আছে। রিলেভেন্ট থাকলে ইউজ করতে পারেন, কিন্তু অলওয়েজ ফোকাস রাখবেন ওই একটাই, ওই যেই কিওয়ার্ড নিয়ে আপনি প্ল্যানিং করতেছেন। এবং এটার একটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনার কেডিটা কত, কেডি লো কিনা সেটা আগে দেখতে হবে। আপনি রিলেভেন্ট হলে ইউজ করতে পারেন এলএসআই হিসাবে, আচ্ছা, কিন্তু আপনি সব সময় একটা কন্টেন্টে একটা কিওয়ার্ডে থাকবে, একটা কিওয়ার্ডেই আপনার এখানে তো এসইও তে কিছু কাজ করতে হবে, তাই না? এটা তো আর একটা আপনি করে ফেললেন যে আপনি দেখেন একটা কিওয়ার্ড র্যাঙ্ক করালেন যে 6 মাস বসে থাকলেন, ওই কিওয়ার্ড কিন্তু আপনার এক নম্বরে থাকবে না, প্রথম পেজে ফার্স্টে থাকবে না। এটা কিন্তু আপনার কম্পিটিটর কিন্তু বসে থাকে না। এই যে আমি এখানে যে প্রসেসটা দেখালাম, এখানে কিন্তু অ্যাডভান্স আরো অনেকগুলো প্রসেস আছে যেগুলো হচ্ছে আপনি 1 বছর 2 বছর পরে কিন্তু এগুলো ইমপ্লিমেন্ট করতে হবে। আর আপনি এই ফিল্ডে যখন চলে আসবেন অ্যাডভান্সগুলো এমনিই জেনে যাবেন। এখন জাস্ট বেসিক যেই ইয়াগুলা আছে এগুলো ইমপ্লিমেন্ট করেন। আপনার জাস্ট সাইটটা যদি একটা 1 বছর হয়ে যায়, আপনি এই ফিল্ডে থাকলে এমনি অনেক কিছু জেনে যাবেন। বুঝতে পেরেছেন? ধন্যবাদ। জি, তার মানে আমার পুরাতন কন্টেন্ট, পুরাতন পেজ এবং নতুন পেজ সবগুলোরই আমাকে কন্টিনিউ এসইও করে যেতে হবে। হ্যাঁ, কন্টিনিউয়াস তো কিছু প্রসেস করতে হবে। আপনার মান্থলি একটা স্ট্র্যাটেজি থাকবে। এগুলো হচ্ছে আমাদের ইয়ারলি প্ল্যান ক্লাসটা স্যার নেবেন, মানে আমাদের হেড স্যার নেবেন। উনি আপনার মানে বেস্ট একটা প্ল্যান আপনাদেরকে দিবে, যে প্ল্যান অনুযায়ী আপনার কাজ করলে ইনশাআল্লাহ অনেক ভালো বেনিফিটেড হবেন। ঠিক আছে? আমাদের জুয়েল ক্লাসে স্যারে থাকবে, স্যার ভালো একটা ইয়ারলি প্ল্যান দিবে। ওটাই হচ্ছে আপনাদের মেইন একটা রিসোর্স হবে আর কি, বুঝছেন? তো আজকের কম্পিউটার অ্যানালাইসিস আসলে সহজ, কিন্তু সহজ হলেও এগুলো কিন্তু আপনার ধীরে সুস্থে কাজ করতে হয়, ধৈর্যের সাথে কাজ করতে হয়। এসইও ব্যাপারটা সহজ, কিন্তু আসলে এখানে আপনার ধৈর্য রাখতে হবে, আপনার একটা কিওয়ার্ডের পিছনে আপনার শ্রম দিতে হবে। ঠিক আছে? ফ্যাক্টরগুলো বুঝলে কিন্তু অনেক সহজ ব্যাপারগুলো, কিন্তু আপনাকে ধৈর্য ধরে টাইম দিতে হবে, এটা হচ্ছে মেইন কথা। তো আজকে তো আমাদের অলরেডি 9টা বেজে গেল। আপনাদের যদি আর কোনো কোশ্চেন থাকে। অপেজ অ্যানালাইসিসটা মনে হয় আজকে করা হয়নি না? হ্যাঁ, অপেজ অ্যানালাইসিস আমি করলাম। এই যে ইউআরএলটা নেবেন, ওই যে আমি অপেজ অ্যানালাইসিস করেছি, তো জাস্ট নিয়ে আসি না আর কি। এই যে আমি এগুলো বের করলাম না, এগুলো তো আমি ডাউনলোড করা। তো আচ্ছা, ওর কোথায় কোথায় ব্যাকলিংকস করা আছে এই অ্যানালাইসিসটাকে আমরা অপেজ আছে বলছি। এটা প্রত্যেকটা ইয়ার জন্য আলাদা আলাদা হবে। হ্যাঁ, প্রত্যেকটা কম্পিউটারের জন্য আলাদা আলাদা একটা শীট হবে। তো স্প্যাম স্কোরটা আমাদের 1%ই ছিল সবগুলোতে মনে হয়, দেখি। আমি কিন্তু ক্লাস শেষ করে আপনাদেরকে অ্যাডভান্সটা দেখিয়েছি। অ্যাডভান্সটা জাস্ট আপনারা এখন ইমপ্লিমেন্ট করবেন না, জাস্ট মাথায় রাখবেন যে না, আমাদের ভবিষ্যতে যখন 1 বছর হয়ে যাবে আমাদের সাইটের বয়সটা, তখন আমরা এই কাজগুলো করতে হবে। এই জন্য আমি একটু হালকা করে দেখালাম আর কি। ওকে, আচ্ছা, এটা গুগল শিট করে আমাদেরকে একটু শেয়ার করে দিন প্লিজ। আচ্ছা, এটা এই ফাইলটা আপনাকে দিয়ে দিব। আর ওই যে অ্যাডভান্স যেটা দেখিয়েছেন ওটা এখানে একটা ট্যাব করে যদি দিয়ে দেন ভালো হয়। আচ্ছা, ওটা আসলে দেওয়ার জন্য এখনো আমি দিব না, কারণ ওটা নিয়ে আপনার মাথা ঘামাবেন না। ওটা জাস্ট আমি বললাম যে না, 1 বছর আপনার যখন অনেকগুলো কিওয়ার্ড হয়ে যাবে,
আমার কিছু প্ল্যান নতুন করে সাজাতে হবে, আমি ওই কথাটা বললাম, বুঝছেন? এটা এখন মাথায় নিবেন না, আমি ক্লাসের শুরুতে বলে দিলাম, এটা আপনার মাথায় নেওয়ার কোনো দরকার নেই। ঠিক আছে, জি আচ্ছা। আর মাস্টার স্যার আবার একটা কোশ্চেন ছিল। জি স্যার বলেন। সেটা হচ্ছে যে আপনি শুরুর দিকে আজকে ক্লাসে, গত ক্লাসের উপলক্ষে একটা কথা বললেন যে অ্যাজ এ স্টার্টিং যেহেতু আমরা শুরু করতেছি, এই ক্ষেত্রে আমরা ব্রড নিশ নিয়ে কাজ করব। তো ব্রড নিশ নিয়ে কাজ করলে যেমন হচ্ছে কিচেন যদি একটা ব্রড নিশ হয়, সেক্ষেত্রে ব্লেন্ডার আছে, প্রেসার কুকার আছে, আরো অনেক কিছু আছে। তো এখন ব্রড নিশ নিলে তো হচ্ছে আমার তো ডোমেইনটা আসলে কিসের উপরে হবে? কারণ আমরা যেটা জানি যে ডোমেইনের সাথে আমার সাধারণত নিশের নামের ম্যাচ থাকলে ভালো হয়। এই ক্ষেত্রে একটা ঝামেলা হয়ে যায় না? যেমন আপনি নিলেন যে household.com এরকম নিলেন, তো হাউজের মধ্যে আপনি কিচেনও আছে, দেন হচ্ছে বা বেস্ট কিচেন প্রোডাক্ট.com এরকম মধ্যে নিতে পারেন। এই জায়গাতে আমার কোশ্চেনটা রেজ হচ্ছে, আমি যদি household.com নিয়ে প্রথম দিকে ব্লেন্ডার কিংবা প্রেসার কুকার নিয়ে আমার কিওয়ার্ড অনুযায়ী কন্টেন্ট গুলোকে র‍্যাঙ্কিং এর মাধ্যমে আমার ওয়েব পেজটাকে গুগলে নিয়ে আসে, ফার্স্ট পেজে নিয়ে আসার চেষ্টা করি, তাহলে চলে আসলো। বাট সেই ক্ষেত্রে আমার হাউসহোল্ডের সাথে যেহেতু প্রেসার কুকারটা সরাসরি নাম ম্যাচ করে না, এক্সাক্ট টাইটেল ম্যাচ করে না, রিলেভেন্সি তো আছে, আপনার রিলেভেন্সি থাকতে হবে। আপনি স্পোর্টস এর মধ্যে আপনি ব্লেন্ডার নিয়ে আসলেন, তখন কিন্তু তা হবে না, বুঝছেন? এখন দেখেন আমি আপনার ব্যাপারটা আমি বুঝতে পেরেছি যে আপনি আসলে চাচ্ছেন মাইক্রোনিশ নিয়ে কাজ করার জন্য। হ্যাঁ, মাইক্রোনিশ নিয়ে আপনি কাজ করতে পারেন। না আমি চাচ্ছি তা না, আমি বলতেছি মানে হচ্ছে এক্সাক্ট ম্যাচ টাইটেল না হওয়াতে এসইও তে কতটা পিছনে পড়ে যাবে, এইটা জাস্ট আমার কোশ্চেন। এই এখানে রিলেভেন্সিটা খুব ইম্পর্টেন্ট, বুঝছেন? এখানে যে এটা এক্সাক্ট ম্যাচ হতে হবে তা না, কিন্তু এটা কিন্তু একটা এলএসআই এর মধ্যে পড়ে যাবে, তাই না? আমাদের যে রিলেভেন্সি ঠিক আছে। আর দেখেন আমি আপনার কনসেপ্ট আমি বুঝতে পেরেছি। দেখেন আপনি ব্লেন্ডার নিয়ে কাজ করলেন, আপনি কয়টা কন্টেন্ট দিতে পারবেন? 10টা 20টা 30টা। এক সময় কিন্তু আপনি ব্লেন্ডারে আর কন্টেন্টই খুঁজে পাবেন না। হ্যাঁ, এই যে যদি আপনি একটু ব্রড নিশ নিয়ে আগান, কিচেন নিশ নিয়ে আগালেন, তাহলে কিন্তু আপনি এখানে অনেক ধরনের প্রোডাক্ট পাবেন, আপনি মিনিমাম 200-300 কন্টেন্ট দিতে পারবেন। এই যে কিন্তু আপনি অ্যাডভান্টেজটা পাচ্ছেন। আর আপনার কিন্তু যে ডোমেইন নেমের সাথে রিলেভেন্সি কিন্তু থাকতেছে, যে একদম রিলেভেন্ট হচ্ছে না তা তো না। হ্যাঁ, এবং একই সাথে আমি একটা সবথেকে বড় প্লাস পয়েন্ট যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমার ওয়েবসাইটটা অথরিটেটিভ নিশ হয়ে যাচ্ছে। জি, অথরিটি হয়ে যাচ্ছে, একদম বুঝতে পেরেছেন আপনি। ওকে, যেটা কিনা দেখা যাচ্ছে আমরা যখন অনেক বেশি এক্সপেরিয়েন্স হব তখন চিন্তা ভাবনা করব কাজ করার জন্য, বাট আমার শুরুতেই আমি সুবিধার জন্য নেওয়াতে সেটা আমার একটা প্লাস পয়েন্ট থাকতেছে যে আমি আমার ডোমেইনটা অথরিটিভ ডোমেইন নিয়ে নিলাম, পরে আস্তে আস্তে সেটাকে অথরিটেটিভ টাস্কে পরিণত করব। জি, আর এইটাই কিন্তু আপনি নিজে একজন ব্র্যান্ড হয়ে যাবেন তখন, ঠিক আছে? আপনার এটা একটা ব্র্যান্ড হয়ে যাবে, পার্সোনাল ব্র্যান্ড। স্যার আমার একটা প্রশ্ন, আমরা যখন ডোমেইন নেব তখন এটা ইয়ারলি চার্জ দিতে হবে না আমাকে? জি, চার্জ দিতে হবে। কত টাকা মিনিমাম, কত টাকা দিতে হবে এটাতে, সর্বোচ্চ এবং সর্বনিম্ন? আচ্ছা, এটা হচ্ছে আমাদের নেক্সট ক্লাস হচ্ছে আমাদের ম্যাম নেবেন, ওটা আপনাদেরকে ডিটেইলস সবকিছু বুঝিয়ে দিবেন। তখন আপনি ম্যামের কাছে সব কোশ্চেনগুলো লিখে রাখবেন, আসলে কিভাবে কি নিব। ম্যাম এই ডোমেইন হোস্টিং ক্লাসটা নিবে, তখন আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দিবেন। নেক্সট ক্লাসটাই ম্যামেরই। তারপর স্যার আমরা যখন টুইটার, পিন্টারেস্ট, টাম্বলার বিভিন্ন জায়গায় অ্যাকাউন্ট করব, এটা কি আমার ইমেল দিয়ে করব নাকি ইউএসএ দিয়ে করব? মানে আপনি দেখেন এটা আপনার সাইটটা একটা বিজনেস, তাই না? আপনার একটা ওয়েবসাইটেও মেইল থাকবে, আপনার একটা জিমেইলও থাকবে। মনে করেন আপনি একটা নিশ সিলেক্ট করলেন যেটা হচ্ছে besthousehold.com, তাহলে আপনি besthousehold@gmail.com, বা যদি এক্সাক্ট নাও পান যে besthousehold1@gmail.com, যদি 1ও না পান 2@gmail.com, মানে আপনার এই ডোমেইন নেমটা রাখবেন, একটা 1 2 3 বা যে কোনো একটা কিছু অ্যাড করে দিবেন, ঠিক আছে? জি জি, এরকম আর কি, অথবা এরকম একটা যে কোনো একটা কিছু দেব, ডট যে কোনো একটা কিছু। জি জি জি, বুঝতে পেরেছেন। জি, তাহলে এখন যে আছে এগুলো সব চেঞ্জ করতে হবে না আমাদের যে ইয়াগুলি আছে? কেন আপনার পার্সোনাল জিমেইল, আপনি আমার তো অনেকগুলো জিমেইল আছে, তো আমি সবগুলা পাসওয়ার্ড নোট করে রেখেছি না। আমার যেটা যখন দরকার হবে আমি ইউজ করব। আর আপনি এসইও ফিল্ডে যখন কাজ করবেন একটা দুটো মেইল দিয়ে হবে না আপনার। আপনি বিভিন্ন ফ্রি টুলস যখন ইউজ করবেন আপনার অনেক মেইল লাগবে, বিশেষ করে যদি ফ্রি টুলস ইউজ করেন। প্রো টুলস ইউজ করলে তো আপনার একটা দুটো মেইল দিয়ে আপনি পুরো লাইফটাই এসইও লাইফটাই শেষ করে দিতে পারবেন, বুঝছেন? আচ্ছা, তাহলে এরকম আর কি। ঠিক আছে স্যার, ওকে, ক্লাস তো আরো আছে অনেক কিছু, এইখানে যেগুলো আছে এগুলো প্র্যাকটিস করব। আচ্ছা, আমাদের অ্যাসাইনমেন্ট কি স্যার? অ্যাসাইনমেন্ট হচ্ছে আপনারা যে নিশগুলো সিলেক্ট করেছেন
প্রতিটা নিশে 30টা করে কিওয়ার্ডের কম্পিটিটর অ্যানালাইসিস করবেন। প্রত্যেকটা নিশের 30টা করে। আমি আবার বলছি, আপনারা যদি 5টা নিশও সিলেক্ট করে রাখেন, এটা কেন বলছি, কষ্ট হবে আপনাদের, বুঝতে পারছি, কিন্তু এটা আপনার লাইফ অ্যাসেট হয়ে যাবে যে আপনার প্রত্যেকটা নিশে মিনিমাম 30টা করে কিওয়ার্ডের কম্পিটিটর অ্যানালাইসিস করবেন। মানে একটা কিওয়ার্ডের 5টা করে কম্পিটিটর অ্যানালাইসিস, এরকম 30টা কিওয়ার্ড করবেন। একটা নিশের উপরে 5টা করে অ্যানালাইসিস। ফার্স্ট অফ অল আমি বলছি নিশ, হ্যাঁ, এই নিশ থেকে আপনারা কিওয়ার্ড অ্যানালাইসিস করেছেন না, ওখান থেকে 30টা কিওয়ার্ড নেবেন। যেমন নিশ ধরেন আমার কিচেন, হ্যাঁ, এটা আপনাদের 2 দিনে কখনো পসিবল না, এটা কিন্তু আস্তে আস্তে টাইম নিয়ে করতে হবে। ফার্স্ট অফ অল একটা নিশ সিলেক্ট করেন, আমি বলছি দাঁড়ান, এই যে একটা নিশ থেকে 30টা কিওয়ার্ড নিলেন, জি 30টা কিওয়ার্ড নেওয়ার পরে একটা কিওয়ার্ডের, মানে ওই 30টা থেকে একটা কিওয়ার্ডের প্রতিটার 5টা করে কম্পিটিটর অ্যানালাইসিস, 5 কম্পিটিটর অ্যানালাইসিস। আমি এই যে শীটটা দিয়েছি, এই শীটটা দিয়ে দিব, এই শীটটায় 5টা ঘর অলরেডি করা আছে, ঠিক আছে? 5টা ইউআরএল দিবেন, 5টা কম্পিটিটর অ্যানালাইসিস থাকবে, বুঝছেন? এভাবে যতটা নিশ থাকবে ততটা নিশের প্রত্যেকটা নিশের 30টা কিওয়ার্ড এবং প্রতিটা কিওয়ার্ডের 5টা করে কম্পিটিটর অ্যানালাইসিস। এরপর আপনি সিলেক্ট করবেন যে আমি এই কিওয়ার্ড নিয়ে কাজ করব কি করব না। বুঝতে পেরেছেন? জি জি। এখন আমি আপনাকে আরেকটা জিনিসটা বুঝাই। আমাদের নিশ 30টা কিওয়ার্ড আমার নেব, 30টা কিওয়ার্ড। যেমন নিশ ধরেন না কিচেনের উপরে, এটা হচ্ছে ব্রড নিশ, এর নিচে আছে আপনার ব্লেন্ডার, তারপরে আপনি যে প্রেসার কুকার, তারপরে অনেক ধরনের আছে, এইগুলো হচ্ছে সব কিওয়ার্ড। এই ধরনের 30টা কিওয়ার্ড নেব। তো আমি ওই যে ব্রড নিশকে না, এখানে আমি এই ব্লেন্ডারকে বুঝাচ্ছি। ব্লেন্ডার থেকে আপনি 30টা কিওয়ার্ড পাবেন। তো আমি ওই যে অনেকগুলা 1000-এর উপরে কিওয়ার্ড পেয়েছি, ওখান থেকে আমি বাছাই করে 30টা কিওয়ার্ড পাবো না? আমি এতগুলো টুলস দেখিয়েছি, ওখান থেকে এতগুলা কিওয়ার্ডস থেকে আপনি 30টা কিওয়ার্ড বাছাই করে নিতে পারবেন না? পারবো। এটা যে আপনি কালকে জমা দিতে হবে তা না, এটা আপনার লাইফ অ্যাসেট হবে। আপনি যখন এগুলো করে রাখবেন, ভবিষ্যতে আপনি দেখবেন যে না, আমার তো কিওয়ার্ড করাই আছে, তাহলে আমি কেন কন্টেন্ট আপলোড করতে পারবো না? যে এটা মোস্ট থেকে করতে পারবো না স্যার, জানেন যে কোনো যে কিওয়ার্ড রিসার্চের যে ক্লাসটা দেখিয়েছি না, ওটা একটু আবার দেখবেন। আচ্ছা, তারপর ওইখান থেকে কম্পিটিটর ওয়ান কিওয়ার্ডের 5টা করে কম্পিটিটর, মানে উপরে যে লেভেলের 5 ধরনের। আজকে যেটা দেখিয়েছি দেখেন, এই পার্টটা হচ্ছে আগের ক্লাসের, আর আজকে হচ্ছে এই ক্লাসের, ঠিক আছে? জি জি। তাহলে স্যার 150টা কম্পিটিটর করতে হবে। ওইটা আর মাথা নিয়েন না, আপনি আগে একটা কিওয়ার্ড করে শুরু করেন। 150টা কিওয়ার্ড যদি মাথায় নেন, আপনার কাজ করতে গিয়ে বুঝলে এতগুলো তো পারবো না, এরকম এটা চলে আসে। আপনি একটা করে শুরু করেন না, আপনি একটা কিওয়ার্ডের 5টা কম্পিউটার অ্যানালাইসিস করবেন জাস্ট, ঠিক আছে? জি স্যার বলেন। স্যার আমার মস মানে বারবার অ্যাক্সেস ডিনাইড হয়ে যাচ্ছে, এটা তো কোনো সলিউশন বললেন না। আসলে এটা কেন হচ্ছে, আপনার কোনো ভিপিএন ইউজ করেন? না, আমি ভিপিএন কোনো ইউজ করি না। ব্রাউজারটা চেঞ্জ করে দেখেন তো। এটা অনেক সময় ওই যে শেয়ার আইপির কারণে হয়ে থাকে, বুঝছেন? আমি কখনো স্ক্যানার ভাইরাস স্ক্যানার ইনস্টল করা থাকলেও অনেক সময় একটু প্রবলেম করে, অনেক ওয়েবসাইটে ঢুকতে দেয় না, অ্যাক্সেস দেয় না। এটা এগুলো একটু দেখবেন। আপনি কোনো অ্যান্টিভাইরাস কিছুক্ষণ 15 মিনিটের জন্য অফ করে করতে পারেন, বা কোনো এক্সটেনশনও অনেক সময় বাধা দিয়ে থাকে। তো আপনি ব্রাউজার চেঞ্জ করে দেখবেন। আমার এখনো কখনো মজ ডিনাইডেড হয় না, আমি আপনাদের থেকে শুনতেছি যে মজ ডিনাইডেডটা হয়। আমি তো মজে অনেক অ্যাকাউন্ট করেছি, কিন্তু কখনো ডিনাইডেড হয় নাই। আচ্ছা শুনেন, কালকে আপনারা 12টার পর থেকে 1টার পর থেকে যারা যারা মজে প্রবলেম আছে ফোন দিবেন, ফোন দিয়ে আমাদেরকে এনিডেক্সের একটা কানেকশনটা দিবেন, ঠিক আছে? হ্যালো, এনিডেক্স থেকে আমি আপনাদের পিসিতে ঢুকবো, কি প্রবলেম আছে দেখবো, ঠিক আছে? আচ্ছা স্যার, নিশ সিলেক্ট করে কিওয়ার্ড গুলো সার্চ করব কি মজে? কিওয়ার্ড তো আমি একটা এক্সটেনশনের কথা বলেছি না আপনাদেরকে, আপনারা ক্লাসটা একটু দেখবেন। এই যে কিওয়ার্ড সার্ভার এক্সটেনশনটা অ্যাড করতে বলেছিলাম না, মানে এখানে সার্চ বাটন দেখবেন, কম্পিটিশনটা আপনার মজে দেখবেন। মজে যদি একটা অ্যাকাউন্টে লিমিট 30 থাকে, আপনি আরেকটা অ্যাকাউন্ট খুলবেন, ঠিক আছে? কষ্ট করবেন, একটু বারবার কষ্ট করবেন, আর না হয়
এত কষ্ট করতে না চাইলে আপনাদের তো আগে পরে প্ল্যানিং করে যে 1 মাসের জন্য আমি Ahref নিব, বুঝতে পেরেছেন? আসলে Ahref হচ্ছে আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য খুব ভালো একটা টুলস আর কি। আগে পরে আপনাকে নিতেই হবে, তবে এখন ফ্রিতে করার চেষ্টা করেন, যেহেতু ইনভেস্টমেন্ট করবেন ওখানেও কষ্ট করে করলে আর প্রো টুলসে কষ্ট কম ছাড়া করবেন, এই ডিফারেন্সটা আর কি। আচ্ছা আমাদের অনেক টাইম হয়ে গেল, আমরা এখন তাহলে রাখি নাকি? ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ভিডিও একটা কতদিন থাকে স্যার? আর ভিডিও ভিডিওগুলো আপনাদের প্রপার্টি, আপনারা ডাউনলোড করে রাখবেন, ভিডিওগুলো আপনাদের না। একটা ভিডিও মিনিমাম কতদিন থাকে? কোথায়? আমাদের সাইটে কতদিন? এগুলো তো আর ডিলিট করা হবে না, আপলোড হচ্ছে আর ডিলিট হবে। ভিডিওগুলো আপনাদের, এই ভিডিওগুলো আপনাদের আজীবন থাকবে ওখানে। ঠিক আছে স্যার। আচ্ছা ওকে, থ্যাংক ইউ স্যার। একটা কোশ্চেন করতে পারি? স্যার বলেন। জি স্যার। আচ্ছা এই ভিডিওটা আপনার কতক্ষণ পর পাওয়া যাবে? আপনাদের এই ক্লাস শেষ হওয়ার, অনলাইন ক্লাস শেষ হওয়ার কতক্ষণ পর রেকর্ডেড ভিডিও পাওয়া যাবে? এটা আমি দেখি, আজকের ভিডিওটা হচ্ছে আমার মেইনলি 1 ঘন্টা 45 মিনিট, তো হয়তো 15 মিনিট লাগবে, 15 মিনিট আপলোড হইতে 15 মিনিট লাগবে, আধা ঘন্টার মধ্যে আপনি পেয়ে যাবেন। ওকে, মানে এখন থেকে আধা ঘন্টা পর? জি আধা ঘন্টা পর পেয়ে যাবেন, মানে 10টার মধ্যে ইনশাআল্লাহ পেয়ে যাবেন। ওকে ঠিক আছে। আচ্ছা ওকে ভাইয়া, তাহলে আপনি ওই মাউসের ইন্ডিকেটরটা একটু সামনের ক্লাসে একটু করে দিন। আচ্ছা ঠিক আছে, অবশ্যই জি। আপনি আসেন বা যে আসেন ওনার একটু এভাবে বলিয়ে না। আচ্ছা ঠিক আছে, ওকে জি ঠিক আছে। আসসালামু আলাইকুম। জি ইনশাআল্লাহ, আল্লাহ হাফেজ, নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার।